আসসালামু আলাইকুম ভাইয়া। আজকে আমি যে ঘটনাটা শেয়ার করবো সেই ঘটনাটা আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ডের। ওর বিয়েটা হচ্ছে মূলত রিলেশনের। ওদের রিলেশনের 3-4 বছর হওয়ার পরে পারিবারিকভাবে ওদের বিয়ে হয়। আমার ফ্রেন্ডের নাম জেরিন। জেরিনের রিলেশন যখন 3-4 বছর, তারপর জেরিন তার ফ্যামিলিকে জানায়। আসলে ওদের রিলেশনটা ছিল স্কুল লাইফ থেকে। কলেজ শেষ করে ভার্সিটি লাইফ শুরু হওয়ার আগ মুহূর্তে তখন ইন্টার পরীক্ষাটা তারা দিয়েছে, ভার্সিটিতে ভর্তি হয়নি। ভর্তি হবে ওই টাইমে ওরা বাসায় জানায় যে ওরা বিয়ে করতে চায়। জেরিনের পরিবার থেকে ওর বাবা বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু পছন্দ করেছো তাহলে আমাদেরকে ছেলের নাম্বার দাও, আমি ছেলের সাথে কথা বলি। অথবা তুমি বলো ছেলের ফ্যামিলি নিয়ে আমাদের বাসায় আসতে। যেহেতু তুমি মেয়ে, তোমার বিয়ে নিয়ে যদি আমরা যাই তাহলে ওদের কাছে বিষয়টা খারাপ দেখা যাবে। তাছাড়া বিয়ের পর তুমি তাদের কাছে ছোট হয়ে থাকবে। পরবর্তীতে তুমি যদি তাদের সংসার করো তাহলে সংসার ঝামেলা হতে পারে। আমি চাই না তুমি ছোট হয়ে থাকো। সবাই বলবে যে মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে আসছে, এটা কেমন দেখা যায় না? তখন জেরিন আপু বিষয়টা সুন্দরভাবে বুঝে আর মনে মনে ভাবে আসলে তো আমার বাবা ঠিকই বলেছেন। তখন জেরিন কি করলো, পরের দিন ওর যে হাজব্যান্ড আছে ওর কাছে কল দিল। কল দিয়ে বললো যে আমার সাথে তুমি দেখা করতে আসো, তোমার সাথে কথা আছে। পরে তার একটা জায়গায় মিট করে। তো জেরিন আপুর হাজব্যান্ডের নাম আনোয়ার। মিট করার পর হাসান ভাইকে বলে যে তোমার আব্বু হাসান ভাইয়ের সাথে তার আব্বু হাসান ভাইয়ের সাথে কথা বলতে চায়, আর বলে তুমি একটা কাজ করো, তোমার ফ্যামিলিকে জানাও। এই কথা শোনার পর হাসান ভাই একটু চুপ হয়ে যায়, কারণ উনি জানে ওনার ফ্যামিলি অ্যাকচুয়ালি একটু অন্য ধরনের। অন্য টাইপের বলতে হাসান ভাই 4 বোন 2 ভাই। ওনার ফ্যামিলি হচ্ছে আগে থেকে ব্ল্যাক ম্যাজিক, ঝাড়ফুঁক, জাদুটোনা ইত্যাদি করে থাকে। ঢাকা শহরের কোনো একটা মাজারের পীরের মুরিদ, নাম বলছি না, সেই সুবাদে ওখানে গিয়ে তারা এইসব ব্ল্যাক ম্যাজিকগুলো করে। যাই হোক, তখন হাসান ভাই বললো আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাসায় গিয়ে বলে দেখি। হাসান ভাই বাসায় গেল। সেই দিন রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে আম্মাকে বলে যে আমি হচ্ছে জেরিন নামে একটা মেয়েকে পছন্দ করি স্কুল লাইফ থেকে। জেরিন আপু আর হাসান ভাইরা পাশাপাশি এলাকায় থাকতো। এই মগবাজারের তেজগা এতটুকু ডিস্টেন্স ছিল। হাসান ভাই যখন তার মাকে জেরিন আপুর কথা বলল তখন তার মা খুব বাজে একটা রিয়াক্ট করলো। হাসান ভাইয়ের এক বোনের বিয়ে হয়েছে, কিন্তু ওই বোনটা তাদের বাড়িতেই থাকতো। সেই বোনের হাজবেন্ড বিদেশে থাকতো বলে তার সেই বোন তাদের বাসায় থাকতো। যখন হাসান ভাই ওনার মার কাছে সবকিছু বললো যে আমাদের অনেক দিনের সম্পর্ক, এখন আমি চাচ্ছি মেয়েটাকে বউ বানাতে, যখন তার মা বললো যে সে এই মেয়ে আর এই বিয়ে কিছুতে মেনে নিবে না, তখন হাসান ভাই বললো যে তিনি যদি বিয়ে যে করেন জেনে আপুকেই করবেন, আপুকে যদি বিয়ে না করেন তাহলে আর কাউকে সে বিয়ে করবে না। যেহেতু হাসান ভাই তার পরিবারের ছোট ছেলে, তাই তিনি একটু ঘাট তারা টাইপের ছিল। পরে সেদিন তো খাওয়া দাওয়া করেই ফেললো। এরপর দিন থেকে উনি খাওয়া দাওয়া বন্ধ করে দিল। 2-3 দিন না খেয়ে থাকলো। আর তার বিষয়ে বাবার বাসার বিষয়গুলো জেরিন আপুকে জানালো। তো হাসান ভাই আপুকে এক প্রকার বিভয় বলে যে তুমি কি আমাকে বিয়ে করবা? যেহেতু হাসান ভাইয়ের বাবা জীবিত নেই, অনেক আগেই মারা গেছে। আর মারা যাওয়ার আগে ওনার বাবার যতটুকু সম্পত্তি ছিল সে তার ছেলেদের নামে উইল করে দিয়েই যায়। তাই ভাইয়াও জানতো যে ছেলে হিসেবে বাবার ভাগ পাবে। তাছাড়া ওনার বাবার এটা উইল করে যান যে তার কোনো জায়গা কে কতটুকু পাবে। এগুলো তার বাবা কমপ্লিট করেই মারা যান। সেই সুবাদে হাসান ভাই ভাবলো আমাদের তো হচ্ছে নিজেদের 6তলা বাড়ি, আর উনি যেহেতু ফ্ল্যাট পাও না, সেই হিসেবে উনি ওনার ফ্ল্যাট বুঝে নিবে। তো পরে জেরিন আপু বলল যে আসলে বিয়ে বিষয়টা তার ছোট্ট কোনো বিষয় না, এটা সারা জীবনের একটা সিদ্ধান্ত। আর যেহেতু আমরা দুজনকেই পছন্দ করি, তাই আমাদেরও উচিত একটু ধৈর্য ধরা। তুমি এক কাজ করো, আমাদের বাসায় এসে আমার আব্বুর সাথে কথা বলো। তো সেদিন সন্ধ্যাবেলা হাসান ভাই জেরিন আপুদের বাসায় আসে। আসার পর জেরিন আপুর আব্বা আম্মা, তার বড় ভাই বোন যারা ছিল, জেরিন আপুর কাজিন ছিল, তারা সকলে কথা বলার জন্য বসলো। জেরিন আপুদের নিজের ছোট একটা দোতলা বাসা আছে, যেটা ওনারা নিজেরা থাকার জন্য করে। পরে জেরিন আপুর আব্বা জেরিন আপুকে বলে তুমি ভেতরের ঘরে যাও, আমি হাসানের সাথে আলাদাভাবে একটু কথা বলবো। এই বলে আপু ভেতরে চলে যায়। হাসান ভাইকে তার বাবা বলে যে জেরিন আমাকে সবকিছু বলেছে, আঙ্কেল আবার খুব ভালো একজন মানুষও ছিল। তো উনি হাসান ভাইকে সুন্দর করে বোঝালো আর বললো এখন তুমি যে বিয়ে করতে চাচ্ছ বাবা, এটা তো বিয়ে সারা জীবনের একটা ব্যাপার। তাছাড়া তুমি এখনো কোনো চাকরি করো না, গ্রাজুয়েশনও কমপ্লিট করো নাই, তুমি আমার মেয়ের দায়িত্ব নিতে পারবা? কিভাবে নিবা? নর্মালি যেভাবে বোঝানো দরকার সেভাবে তিনি বোঝান। কিন্তু হাসান ভাইয়ের বক্তব্য একটাই ছিল, উনি জাস্ট সেদিনই বলেছে যে আব্বা আমি জানি না আমি কিভাবে কি করব, তবে আমাকে যদি আল্লাহ সুস্থ রাখেন আমি আপনার মেয়েকে ঠিক সেভাবেই যত্ন করার চেষ্টা করব যেভাবে আপনি যত্ন করতেন। ইনশাআল্লাহ তার চেয়ে বেশি করে রাখার চেষ্টা করব। আপনার উপর যতটুকু দায়িত্ব ছিল আপনি সঠিকভাবে পালন করেছেন, আমিও চেষ্টা করব আমার দায়িত্বটা সঠিকভাবে পালন করার।
তাছাড়া আমার বাসায় কে মানলো না সেটা নিয়ে আমার দেখার বিষয় নেই, কারণ বিয়েটা আমি করছি, আমার বাসার কেউ না। আমি জানি আমার জন্য কে সঠিক কে ভুল। তো জেরিন আপু যেরকম মেয়ে ওরকম, ওর মতো মেয়েকে হারালে আমি জীবনে অনেক কিছু হারিয়ে ফেলবো। তুমি বলছেন যে আপনি হয়তো বলতে পারেন আজকে যদি তোমার সাথে বিয়ে না দিই তাহলে হয়তো তুমি আরেকজনকে বিয়ে করবা, সংসার করবা। হ্যাঁ, এটা করতে হবে প্রকৃতির নিয়মে, কিন্তু আমার ভিতরে যে শূন্যতা থাকবে, আমি যে কষ্টটা পাবো সেই অভিশাপ থেকে আমার ফ্যামিলি পাবে এবং আপনারাও পাবেন। হয়তো দেখা গেলো আপনাদের খুশির জন্য জেরিন অন্য জায়গায় বিয়ে করলো, তখন দেখা যাবে আমাদের দুজনের লাইফে ধ্বংস হয়ে গেল। যাই হোক, হাসান ভাইয়ের কথা শুনে আঙ্কেল ভাবলো যে না, ছেলেটার তার মেয়েকে আসলে অনেক পছন্দ করে, আর স্কুল লাইফ থেকে গ্রো করা একটা রিলেশন চারটা খানিক কথা না। তো ওইভাবে আঙ্কেল বলেছে, দেখো বাবা, এখন তুমি কিছু করো না, এখন যদি এই মুহূর্তে বিয়ে করো তাহলে তোমারই সমস্যা হতে পারে। আমি এটা বলছি না যে বিয়ে করার জন্য তোমার অনুষ্ঠান করতে হবে, আমি বলতে চাচ্ছি তুমি যে বিয়ে করবা তোমার ওয়াইফকে বাসায় নিবা, একটা ফ্যামিলি চালানোর জন্য প্রেশার আসবে তোমার সামনে। তাছাড়া তুমি এখনও ভার্সিটিতে ভর্তি হও নাই, এই অবস্থায় চাকরি পাওয়া তোমার জন্য মুশকিল হয়ে যাবে। তখন ভাইয়া বলে যে ঠিক আছে আমি ভার্সিটিতে ভর্তি হবো, সাথে সাথে আমি একটা জবও খুঁজবো। তখন আঙ্কেল ঠিক আছে, একটা জব পাওয়া আগে এর মধ্যে এগুলো নিয়ে তোমার বাসায় কিছু বলার দরকার নেই, এতে তোমার উপর প্রেশার ক্রিয়েট করতে পারে। তুমি ভার্সিটিতে ভর্তি হও, ভর্তি 2টা সেমিস্টার করো, কিছুদিন যাক, এর মধ্যে কোনো চাকরি পেয়ে গেলে ইনশাল্লাহ আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দিব। তো সব কিছু ঠিক হলো, তিনি বাসায় চলে আসলেন। এর মধ্যে হাসান ভাইয়ের মা তাকে ডাকলো আর বললো যে তুই যে একটা মেয়ের জন্য আমাদের সাথে এরকম করছিস, আমি তোর মা। অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু ভাইয়া কোনো বুঝ নেয় না। তাছাড়া তার মায়ের মূল উদ্দেশ্য ছিল যাদেরকে পীর মানে ওখানকার একটা মেয়েকে হাসান ভাইয়ের মা বিয়ে করাতে চায়। তাছাড়া যে মেয়েকে বিয়ে করাতে চায় সেই মেয়েরা হচ্ছে একটু হাই লেভেলের। হাসান ভাইয়ের মা ছিল একটু লোভি টাইপের মহিলা, যেরকম হয় ঠিক সেরকম। যদি একটা মায়ের উপরে একটা ব্লেম হয়, কিন্তু কিছু কিছু মা সত্যি কথা শুনতে খারাপ হলেও ওনার মার চিন্তা ধারণা ছিল অন্যরকম। হাসান ভাই বিষয়টা জানতো না, পরে সে তার ভাবির মাধ্যমে জানতে পারে। তখন হাসান ভাই বললো আমি এখন বিয়ে শাদী করবো না। তাছাড়া আম্মা, আমার তো পড়াশোনা শেষ হয়নি, আর বিয়ে তো 1-2 দিনের ব্যাপার না। আচ্ছা ব্যাপারটা বাদ দাও, যা হয়েছে এখন বাদ দাও। বলাতে হাসান ভাইয়ের মা খুশি হলো। কিছুদিন পর তারা ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিল এবং তারা দুজনে সেম ভার্সিটিতে ভর্তি হলো। ভর্তি হওয়ার পর দুজনের 2 ডিপার্টমেন্টে চলে গেল। ভর্তি হওয়ার পর তাদের প্রথম সেমিস্টার পরীক্ষা শেষ হলো। এর মধ্যে ভাইয়া সেকেন্ড সেমিস্টার চলে আসে। সেকেন্ড সেমিস্টারের পরে জেরিনাপুর আব্বাই, উনি হচ্ছেন একটা ফার্মাসিস্ট, মেডিকেলের জব করতো। তখন আঙ্কেল ওনার এক কলিগের মাধ্যমে ভাইয়াকে না জানিয়ে চাকরিটা অফার দেয়। বিষয়টা কেউ জানতো না একমাত্র জেরিনাপুর ছাড়া। আর যেহেতু এটা তার মেয়ের ভবিষ্যৎ, তাই জেরিনাপুর আব্বু বিষয়টা গোপন রাখতে চাইল। হাসান ভাই বিষয়টা জানতো না। পরে ভাইয়ার জব হয়ে যায়, ওনার স্টার্টিংয়ে মোটামুটি একটা স্যালারি পায় তিনি। তো এর মধ্যে একদিন জেরিনাপুর হঠাৎ ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে পান হাসান ভাই একটা খোলার মাঠে দৌড়াচ্ছে, আর তার পেছনে একটা বামন আকৃতির লোক হাতে ধান কাটার কাঁচি নিয়ে ছুটে আসছে। একটা সময় হাসান ভাইকে সেই বামনগুলো বানরের মতো লাফিয়ে ধরে ফেলে। এর মধ্যে প্রতিটি বামনের চেহারা সেম। যখন হাসান ভাইকে ধরে ফেলে তখন তিনি দেখেন সেখান থেকে একটা বামন তার হাতের একটি কাঁচি দিয়ে হাসান ভাইয়ের কণ্ঠনালী থেকে বুক বরাবর টান দিয়ে ধরে রাখে, আর সেখান থেকে রক্ত ছিটকিয়ে যাদের মুখ বরাবর পড়ছে। এটা দেখে পাশে থাকা বামনগুলো আনন্দ উল্লাস করছে, হই হুল্লোড় করছে। এর মধ্যে আরেকটা বামন এসে কি করে, হাসান ভাই বুকের উপর দাঁড়িয়ে সেই কাঁচিটার উপর লাফ দিয়ে পড়ে, আর কাঁচিটা বুকের ভেতরে পুরোটা ঢুকে দেয় আর বুকের খাঁচার উপর লাফাতে থাকে। এটা দেখে জেরিনাপুর তৎক্ষণাৎ ঘুম ভেঙে যায়, তার বুক ধরপড় করা শুরু করে। উনি সাথে সাথে হাসান ভাইকে ফোন দেয় আর তার স্বপ্নের কথা বলে। হাসান বলে, তুমি স্বপ্ন দেখছো, স্বপ্ন কি সত্যি হয় নাকি? তুমি ঘুমায় থাকো, চিন্তা করো না। আরেকদিন আপু তার রুমে বসে পড়ছে, তিনি খেয়াল করেন কয়েকটা ছায়া তার রুম থেকে বের হয়ে তার বাবা মায়ের রুমে ঢুকলো। ছায়াগুলো ছোট্ট ছোট বাচ্চাদের মতো। উনি বিষয়টা ভালোভাবে বোঝার জন্য একটু সামনে আগায়, এগিয়ে দেখে সেই ছায়াগুলো তার মতোই তার চেহারার একটা মেয়েকে চুল ধরে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। টানতে টানতে এক প্রকার তাদের মেইন গেটের দরজা ভেদ করে চলে যায়। এটা দেখে উনি ভয় পায়, তার বাবা মাকে ডাক দেয়। তার বাবা মা এসে তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, পরে তিনি সব বলে। আরেকদিন রাতে আপু খেতে বসে, খাওয়ার সময় উনি দেখে সেই ছোট্ট ছোট্ট ছায়াগুলো তাদের মেইন দরজা ভেদ করে ঘরে ঢোকে। ঘরে ঢুকেই সোজা তাদের খাবার টেবিলের সামনে আসে, এসে তার মুখ চেপে ধরে কয়েকটা পোকা জিনিস মুখে ঢুকিয়ে দেয়। উনি খাবে না মাথা দিয়ে ইশারা করে, কিন্তু আপু ঢোক না গেলা পর্যন্ত সেই ছায়াগুলো তার মুখ চেপে ধরে।
তিনি ঠাস করে চেয়ার থেকে পড়ে যান। অনবরত বমি করতে থাকে, কিন্তু তার বমির সাথে সেই পোকামাকড়গুলো আর বের হয় না। এক পর্যায়ে আপু অজ্ঞান হয়ে যায়। পরে তার হুঁশ আসলে তিনি সব কিছু জানায়। এদিকে আপুর খাওয়া দাওয়া কমে যেতে থাকে। পরে আপুর বাসা থেকে হুজুর দেখায় এবং কিছু তদবির আর কিছু আমল দিয়ে দেয়। সেগুলো নিয়মিত পালন করার পর তার সমস্যা অনেকটা কমে যায়। এভাবে প্রায় 2 মাস চলে যায়। যাওয়ার পরের মধ্যে হাসান ভাইদের খরচ ওনার বাসা থেকেই দেয়। আর যে ফ্ল্যাটটা হাসান ভাই ভাবে সেই ফ্ল্যাটটা ভাড়া দেওয়া হলো। ওই ফ্ল্যাট ওনার আগে ভাগে পড়ে। সেই ফ্ল্যাটের ভাড়া আর ওনার স্যালারি থেকে প্রায় 30,000 টাকা তিনি জমান। তাছাড়া হাসান ভাইয়ের যাবতীয় সব খরচ ওনার আম্মাই বহন করত। তো একদিন হাসান ভাই হঠাৎ করে জেরিনাপুর বাসা যায়। সেখানে গিয়ে তার জেরিনাপুর আব্বুকে বলে যে, বাবা আমি জেরিনকে আজকে বিয়ে করতে চাই, তাছাড়া আমার ফ্ল্যাটে যে ভাড়াটিয়া আছে তাকে আমি বুঝিয়ে 1 তারিখে চলে যেতে বলবো, আর আমার ফ্ল্যাটের সকল পেপার আমি সব বুঝে নেব। তখন আঙ্কেল বলে যে, বাবা হুট করে রাতের বেলায় এসে তুমি বলবা এখন বিয়ে করবা, এটা কি সম্ভব? তখন ভাইয়া বলে যে, আসলে আমি যদি এখন বিয়ে না করি যাই তাহলে দেখা যাবে আমার ফ্যামিলি থেকে একটা গন্ডগোল তৈরি হবে এবং 1 কথায় 2 কথায় ঝামেলা দেখা দিবে। এক পর্যায়ে আমাদের বিয়েটা আর হবে না। পরে সেই রাতের মধ্যে তাদের বিয়ে হয়ে গেল। বিয়েটা হওয়ার পর হাসান ভাই সরাসরি আপুকে নিয়ে ওনাদের বাড়িতে চলে যান। বাসায় চলে যাওয়ার পর ওনার আম্মাকে বলে, এইটা আমার স্ত্রী। হাসান ভাইয়ের আম্মা আর তার 4 বোনের রিয়াকশন ছিল খুবই বাজে। ওনাদের ব্যবহার এতটাই বাজে ছিল যে জেরিন আপু সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় 2 ঘন্টার মতো কান্না করে। তারপর ওনাদের ঘরে ঢুকতে দিচ্ছিলেন না তারা। এইভাবে 1 কথা 2 কথা অনেক কথা কাটাকাটি হয়। পরে হাসান ভাইয়ের বড় ভাই ওয়াইফ সে হচ্ছে আপুকে নিয়ে তার রুমে চলে যায়। এদিক দিয়ে হাসান ভাই তার মায়ের সাথে ঝামেলা করে তার ফ্ল্যাটের ভাড়াটিয়া গিয়ে সব বলে, আর বলে যে আপনি কষ্ট করে সামনের মাসের তার 1 তারিখে চলে যাবেন। পরে ভাড়াটিয়া বলে আমরা চলে যাব। প্রথমে উনি ওনার ফ্ল্যাটের কাগজপত্র বুঝে নিতে চায়, কিন্তু তখন তারা দেয়নি। পরে উনি কী করে, আপুকে হাসান ভাইয়ের ভাবির কাছে রেখে ওনার মায়ের আর বোনের সাথে যতটুকু যুদ্ধ করার যা করার দরকার একটা ছেলে হয়ে ওইরকম সিচুয়েশন ক্রিয়েট করে। ওনার মা বলছে যে, আমি এত ভালো একটা মেয়ে দেখে দেখছি আর তুই কই থেকে কি ধরে নিয়ে আসছিস। হাসান ভাই পরে যেটা বলে সেটা হচ্ছে, হাসান ভাই সেদিন যদি বিয়ে না করতো তাহলে তার মা প্ল্যানিং করে রেখেছিল আগামী সপ্তাহে পীরের মেয়েদের সাথে বাসায় যাবে, আর সেখানেই হাসান ভাইকে নিয়ে যেভাবেই হোক ছেলের বিয়ে করাবে। হাসান ভাইটা কোনোভাবে জানতে পারায় তার ভাবির মাধ্যমে জেরিন আপুকে ওই দিনই বিয়ে করে ফেলে। সেদিন রাত গেলেও তারা দুজন ওনার ভাবির রুমে ছিল। ভাবির ফ্ল্যাটে 3টা রুম ছিল। ওনার ভাতিজা যে রুমে থাকে সেই রুমে তারা ওই দিনের মতো রেস্ট করলো। হাসান ভাইয়ের ভাবি 3 তলায় থাকতো আর তার মা 2 তলায় থাকতো। হাসান ভাই যতদিন তার ফ্ল্যাট খালি হচ্ছে না ততদিন তার ভাবির বাসায় আপাতত থাকতে লাগলো। 3 তলার ডান সাইডে আমার ভাবি থাকতো আর বাম সাইডের পাশেই ভাড়াটিয়া থাকতো। সেই ফ্ল্যাট খালি হলেই হাসান ভাই সেটাই উঠবে। হাসান ভাই ওনার ভাবির রুমে থাকার পর 1 দিন 2 দিন করে 1 সপ্তাহ পর হাসান ভাই জেরিন আপুকে তাদের বাসায় রেখে আসলো। আর তার আব্বুকে বলল যে, আসলে আব্বু আমি তো ফ্ল্যাট বুঝে নিয়েছি, ভাড়াটি 1 তারিখে চলে যাবে, 1 তারিখে গেলে পরে আমরা ওই ফ্ল্যাটে উঠবো। এই কয়দিন জেরিন আপনাদের বাসায় একটু থাকুক। এই যথাদিন দিন দিয়ে এভাবেই যথারীতি চাচ্ছিল, দিন পার হচ্ছিল। 1 তারিখ আসলো। 1 তারিখ পর্যন্ত জেরিন আপু ওনাদের বাবার বাড়িতে থাকলো। আর 1 তারিখ হচ্ছে সম্ভবত মাস্টার ছিল এপ্রিল অথবা মেয়ের দিকে। হাসান ভাই আর আপু ওনারা ওনাদের ফ্ল্যাটে উঠলো। ওনার ভাবি কিছু হাঁড়ি পাতিল দিল। আপুর বাবা হচ্ছে কিছু ফার্নিচার, বিছানা চাদর, তোষক ইত্যাদি সংসারে যা লাগে মোটামুটি কিনে দিল। সংসারে যেটা প্রয়োজন একেবারেই না কিনলেই না, টুকটাক সংসার সব কিছুই করলো। হাসান ভাই মানে নিতে চাইলেই কিন্তু এক প্রকার জোর করে দিয়েছে। ওদের সংসার ভালোই কাটছিল। হাসান ভাই যখন অফিসে যায় তখন ওনার ফ্ল্যাটে ওনার মা, ওনার বোন, কখনো বা মা বোন একসাথে এসে জেরিন আপুর সাথে বেশ খারাপ ব্যবহার করতো। কিন্তু জেরিন আপু শুধু কান্না করতো, ওনার হাজব্যান্ডকে আর বলতো না। এদিকে তাদের সামনে আরেকটা সেমিস্টার চলে আসে, পড়াশোনা করে তারা দুজনই। কয়েক মাস যাওয়ার পর একদিন হাসান ভাইয়ের ভাবি সেই হাসান ভাইকে বললো যে, ভাই তোমাকে একটা কথা বলি, তুমি যখন অফিসে যাও আম্মা তো তোমার বাসায় যায় আর জেরিনের সাথে খারাপ ব্যবহার করে, আম্মার সাথে সাথে তোমার ছোট বোনগুলোও খারাপ ব্যবহার করে। হাসান ভাই এই কথা শোনার পর বলে যে, ঠিক আছে ভাবি, আমাকে তো জেরিন তেমন কিছু বলে নাই, আর আমিও বুঝতেও তো বুঝতে পারছি না। হাসান ভাইয়ের ফ্যামিলি জেরিনার উপর ভালো নির্যাতন করত যাতে সে নিজ থেকে চলে যায় আর তারা তাদের পছন্দ মতো মেয়েকে বিয়ে করাতে পারে। আর তাছাড়া জেরিনাপু দেখতো এখানে তার স্বামীর কোনো দোষও নাই, তো তাও সে আবার তাকে ছেড়ে যায় না। পরে ঘরে গিয়ে ভাইয়া জিজ্ঞাসা করে, জেরিন আমার আম্মা আর আমার 2 বোন নাকি আসছিল?
আর তোমার সাথে যে খারাপ ব্যবহার করে তুমি আমাকে বলো না কেন কখনো? পরে জেরিন আপু বলছে, আচ্ছা তুমি হাইপার হও না, যেহেতু আম্মার অমতে বিয়েটা করেছো, রাগারাগি করবে, এটা স্বাভাবিক না? পরের দিন হাসান ভাই অফিসে যাওয়ার সময় তার আম্মাকে গিয়ে সব কথা জিজ্ঞেস করলো, এক প্রকার থ্রেট দিয়ে আসলো যে তুমি আর তোমার মেয়েরা যদি আমার ফ্ল্যাটের আশেপাশে না যাও, আমার ওয়াইফকে উল্টাপাল্টা কথা বলার সাহস কোত্থেকে পাও তোমরা? তোমাদের যদি দরকার হয় আমার সাথে 2 কথা আমাকে বলো, বিয়ে আমি তাকে করছি, তাকে কেন বলতে যাবা? সে তো আর জোর করে আমার এখানে চলে আসে নাই, আমি তাকে পছন্দ করেই বিয়ে করেছি। আমি তার বাবার বাড়িতে গেছি, আমি তার বাবাকে রাজি করে বিয়ে করেছি। এবার অনেকক্ষণ তাদের মধ্যে ঝগড়া চলে। এরপর হাসান ভাইয়ের মা আর কিছু বলে নাই। এভাবে 1 সপ্তাহ কেটে গেল। একদিন সন্ধ্যার সময় হাসান ভাই তখন অফিসে জেরিন আপু বসে ঘরের কাজ করছিল। আপুর রুমের সাথে আর একটা ছোট্ট ব্যালকনি আছে। তখন কি মনে করে জানো, ব্যালকনির দিকে আপু তাকায়। চোখ পড়তে উনি দেখে যে 2 জন লোকের ছায়া যারা ব্যালকনির ভেতর দাঁড়িয়ে আছে। ব্যালকনিটা একটু সাইড হওয়াতে সেখানে রুমের ভেতর থেকে হালকা আলো যায়। ততটা আলো পড়ে না যতটুকু, যেহেতু পিছনের সাইডে বাসাটা নিচে ময়লা ফেলানো। এই 2টা লোককে দেখে জেরিন আপুর বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে। ব্যাপার কি, আমার বাসায় লোক আসবে কোত্থেকে? পুরো ফ্ল্যাটে আমি একা। পরে উনি কোনো রকম সাহস জগিয়ে কে 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 বলে উঠল। পরে উনি দেখে যে ওখান থেকে কোনো সারা শব্দ আসছে না। উনি একটু সামনে গিয়ে আগাতেই দেখে যে 2টা বামন টাইপের লোক বেলকনি থেকে লাফ দিল। লাফ দিয়ে জাস্ট নিচে পড়লো। এরকম নিচে ময়লা পলিথিন এগুলো ফেলানো ছিল। নিচে যে পড়েছে সেই শব্দটা জেরিন আপুর কানে স্পষ্ট আসলো। সেটা দেখে বেশ ভয় পেয়ে দরজা খুলে পাশের ফ্ল্যাট থেকে ভাবিকে ডেকে নিয়ে আসলো। ভাবির ফ্ল্যাটে গিয়ে দেখে ভাবি বাসায় নেই। পরে উনি হাসান ভাইকে ফোন করলো। ভাইকে আপু জিজ্ঞাসা করে তাদের বাসায় এমন কোনো সমস্যা আছে কিনা। পরে ভাই বললো যে না তো, এমন কোনো সমস্যা নাই তো। পরে আপু বললো, না, আমি 2টা লোককে খুব স্পষ্টভাবে দেখেছি। আমি সামনে গিয়ে দেখি বামুন টাইপের 2টা লোক। তোমাকে আমি অনেকদিন আগে বলেছিলাম আমার স্বপ্নের মধ্যে আমি এরকম বামন ধরনের লোক দেখেছি যারা তোমার উপর হামলা করে। পরে ভাইয়া বলে, তুমি হয়তো ভয় পেয়েছো, ঠিক আছে তুমি বাসা থেকে আস্তে আস্তে রেডি হয়ে বের হও, আমি আসছি। এই কথা বলার পর আপু রেডি হয়। বের হওয়ার পর ওনাদের যখন রিলেশনশিপ ছিল, যেখানে যে সবসময় দেখা করতো ওখানে তারা যায়। যেহেতু হাসান ভাই বাইক ছিল, তাড়াতাড়ি সেখানে পৌঁছায়। ওনাদের মতো সময় কাটায়। রাতে যখন ওরা বাসায় আসে, তারা যখন সিঁড়ি দিয়ে ভেঙে উপরে উঠছিল, তখন দেখে তাদের ফ্লোর থেকে তার ছোট বোন মারিয়াম নামতেছে। তো তখন হাসান ভাই একটু কেমন হয়ে তাকায়। পরে ভাবে হয়তো উপরে ভাড়াটিয়া আছে, তাদের থেকে হয়তো বাড়ি ভাড়া আনতে গেছে, আর না হয় তাদের ভাবির বাসায় গেছে। এই বিষয়ে উনি তেমন মাথা ঘামায় না। তারা তাদের রুমে চলে যায়। সেদিন রাতে হাসান ভাই স্বপ্ন দেখে ব্যালকনি থেকে একটা লোক আসলো, বামন আকৃতির। সেই লোকটার জেরিন আপুর মাথার সামনে এসে দাঁড়ালো, হাতে একটা কেচি। সেই কেচি দিয়ে কি করলো, জেরিন আপুর একগুচ্ছ চুল জাস্ট কেটে নিল, আর সেই চুল নিয়ে ব্যালকনি থেকে লাফিয়ে নিচে পড়ে গেল। এর কিছুক্ষণ পরে উনি আবার আরেকটা স্বপ্ন দেখলো। সেই বামন লোকটা একটু আগে যে আপুর চুলটা কেটে নিয়ে গেছে, এই বামনটার সাথে আরেকটা বামন আসছে। তবে এই বামনটার সাথে আরেকটা বামনের কোনো মিল নেই। 2 জনই বামন, তবে একটার সাথে অন্যটার চেহারা কোনো মিল নেই। সেই বামনটার হাতে ছোট্ট একটা জিনিস ছিল। সেই বামনটা কি করে, জেরিন আপুকে হাতে থাকা সেই জিনিসটা এক প্রকার জোর করে খাইয়ে দেয়। জেরিন আপু খাবে না কিন্তু জোর করে খাইয়ে দেয়। এটা দেখার পর হাসান ভাইয়ের ঘুমের মধ্যেই খুব খারাপ লাগতে থাকে। তার ঘুমটা ভেঙে যাওয়ার পর সে প্রথমে আপুর দিকে তাকায়, দেখে যে আপু নর্মালভাবেই ঘুমাচ্ছে। পরে তিনি হঠাৎ খেয়াল করলেন যে স্বপ্নে যেভাবে আপুকে ঘুমানো অবস্থায় দেখেছে, আপু ঠিক সেভাবেই ঘুমাচ্ছে। পরে উনি ভাবলো যে হয়তো স্বপ্নে দেখেছে, তাই হয়তো বা সেটা তার মাইন্ড সেট হয়ে গেছে। আবার ওই বামনের কথা যেহেতু আজকে সন্ধ্যার সময় বলেছিল, তাই হয়তো মাথায় আটকে ছিল। তো পরে উনি আর বেশি কিছু ভাবেন না, উনি ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে আপু যখন ঘুম থেকে উঠে, তাদের বিছানায় আবার পিঙ্ক কালার একটা চাদর বিছানো ছিল। উনি ঘুম থেকে ওঠার পর বুঝতে পারে জেরিন আপুর চুল আবার বেশ লম্বা, বিছানায় চুল পড়ে আছে। এগুলো ওনার কাছে বিষয়টা অদ্ভুত লাগতে থাকে, কারণ নর্মালি যদি মাথার থেকে চুল ঝরে তাহলে অনেকটুক ঝরবে, কিন্তু এইভাবে তো চুল কাটার মতো পড়ে থাকবে না। চুল কেটে নিয়ে গেছে এরকম আর কি। চুল কাটলে যেমন কিছু অংশ পড়ে থাকে, ঠিক সেরকম চুল পড়ে আছে, এক গুচ্ছ, এক পটলা। তখন সে হাসান ভাইকে ডাক দেয়, বলে ওঠে যে এগুলো তো কীভাবে আসলো, আমার চুলগুলো এখানে কীভাবে পড়ে আছে। পরে হাসান ভাই কথা শুনে লাফ দিয়ে ওঠে
আর আপুকে ভাই স্বপ্নের ব্যাপারটা বলে নাই। তাই স্বপ্নের জিনিসটার সাথে বাস্তবতার কীভাবে এতটা মিলে গেল তিনি মাথায় তখন তিনি জিনিসটা খুব অবাক হয়ে যায়। তার স্বপ্নের কথা তিনি স্কিপ করে যান। পরে ভাই কথা ঘোরানোর জন্য বলে হয়তো তোমার চুল কোনোভাবে ছিঁড়ে গেছে, তুমি বুঝতে পারো নাই। পরেও আপু বললো যে না, ছিঁড়ে গেলে তো এরকম থাকবে না, একটা দুইটা ছিঁড়ে ছড়াছিটি থাকবে, কিন্তু অনেকগুলো দেখা একসাথে চুল, কাটা চুল। পরে আপু মাথায় হাত দিয়ে দেখে যে একটা জায়গা থেকে অনেকগুলো চুল নাই। এটা দেখে ভাইয়া তখন কি বুঝতে পারছে না। পরে বললো যে হয়তো কিছুর সাথে টান লেগে চুল ছিঁড়ে গেছে, রাতের বেলা ঘুমাতে গিয়ে হয়তো কোনোভাবে ঘটনাটা ঘটে গেছে। পরে উনি আপুকে বুঝ দিয়ে উনি ওনার মতো অফিসে চলে যায়। অফিসে গেলেও কাজ করে ওনার মাথায় সারাক্ষণ ওটা ঘুরতে থাকে, এইটা কেন দেখলেন, সব তো মিলে গেল স্বপ্নের সাথে। পরে লাঞ্চ টাইমে আপুকে ভাইয়া ফোন দেয়। ফোন দেওয়ার পর আপু জিজ্ঞেস করে তুমি কি করে খাইছো কি না। পরে আপু বলল যে না, আমি খেতেই পারছি না, আমার আসলে গিলতে সমস্যা হচ্ছে, আমার মনে হচ্ছে আমি গিলতে গেলে কেউ একজন আমার গলার মধ্যে চাপ দিয়ে ধরে রাখে, হয়তো আমি খাবার গিলতে না পারি। আবার বলে যখন গিলি তখন মনে হয় ঠান্ডা লাগলে যেমন টনসিল হয়ে যায়, মনে হয় গলার মধ্যে কিছু কাটা বিঁধলে যেমন লাগে ঠিক তেমন লাগছে। তো ভাইয়া বিষয়টা সিরিয়াসলি নেয়। আর যেহেতু সে জানতো তার ফ্যামিলি এরকম ঝাড়ফুঁক তাবিজ করে, পরে সে ওই দিন মসজিদের হুজুরের কাছে যায়, গিয়ে বলে যে হুজুর, আমার বাসার আমি এই সমস্যা, এই ধরনের খারাপ স্বপ্ন দেখছি, স্বপ্ন দেখার সাথে সাথে আমার ওয়াইফের কিছু সমস্যা হচ্ছে। পরে হুজুর বলল যে তোমরা যে নতুন বিয়ে শাদী করেছ, নতুন বিয়ে করলে নতুন বর বউয়ের দিকে সামান্য দুষ্ট জিনের নজর থাকতে পারে। পরে হুজুর কিছু পানি পড়া দিয়ে বলল যে বউকে বলো নামাজ কালাম পড়তে, সাথে তুমি নিজেও নামাজ কালাম পড়তে শুরু করো, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। পরে উনি বাসায় আসার পর আপুকে পানি দিল, আপু পানি খাইলো, সব নিয়ম কানুন মেনে চললো। এর মধ্যে হাসান ভাই তার মা বোনদের সাথে আর কোনো কথা বলে না। একদিন হাসান ভাই অফিস থেকে বাসায় আসার পর দেখে তার ফ্ল্যাটে তালা মারা। ফ্ল্যাটে তালা দেখে পরে পাশের ভাবিকে নক করে যে জেরিন কই। পরে ভাই বলে যে জেরিন তো নিচে গেছে, মারিয়াম আসছিল ওর সাথে নিচে গেছে, আম্মা নাকি ডাক দিয়েছে। পরে উনি ঘরে গিয়ে দেখে যে ওনার ওয়াইফ, ওনার মা বোনেরা সকলে মিলে খুব গল্প করছে। ভাইয়ের দেখে মনে হলো তো তাদের সুন্দর একটা ফ্যামিলি, তাদের মধ্যকার সব সমস্যা ঝামেলা সব কিছু ঠিক হয়ে গেছে, তারা খোশ মেজাজে গল্প করছে। এটা দেখে হাসান ভাই মোটামুটি অনেকটা খুশি হলো যে যাক, এতদিন পর সব ঠিক হলো। এক পর্যায়ে তাদের সম্পর্কটা এমন হয়েছে যে জেরিন আপুর রান্নাই করা লাগে না, হাসান ভাইয়ের আম্মা রান্না করে 3 বেলা ওদের বাসায় খাওয়ায়। এর মধ্যে একটা বিষয় শুরু হয়, জেরিন আপু আর তার হাজবেন্ডের মধ্যে ছোট ছোট সামান্য বিষয় নিয়ে খুব ঝগড়া হতো। আর ঝগড়া লাগলে জেরিন আপু কথায় কথায় বলতো আমি তোকে ডিভোর্স দিয়ে দিব। ঝগড়াটা একেবারে তুই তাহাতে চলে যেত। ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়ে গেল এবং ঝগড়াটা এমন পর্যায়ে চলে যায় তারা একজন আরেকজনকে প্রায় ডিভোর্স দিয়েই দিচ্ছে। ওনাদের এসব ঝগড়া দেখে হাসান ভাইয়ের আম্মা আসতো, এসে তাদের বুঝাতো যে মা এমন করে না। ওনার বোনেরা বুঝাতো যে ভাই তোমাকে অনেক ভালোবাসে, আমাদের বিপক্ষে গিয়ে তোমাকে বিয়ে করেছে, যত প্রকার বুঝ দেওয়া দরকার তারা বুঝ দিত। এমন করতে করতে এক পর্যায়ে আপুর আচরণ কেমন অস্বাভাবিক হয়ে গেল, কেমন একটা অগোছালো থাকে, ঠিক মতো খায় না, মাথা আঁচড়ায় না। ভাইয়া আপুকে তার বাবার বাড়িতে রেখে আসে কিছুদিনের জন্য। বাবার বাড়িতে যাওয়ার পর তাদের মধ্যে সম্পর্কটা আবার নর্মাল, এমনকি আপুর কথাবার্তা তো সবকিছু নর্মাল। পরে তার সুস্থতা দেখে ভাইয়া আবার তাকে বাসায় নিয়ে আসে এবং আনার পর দেখে আবার আগের মতো সেম অবস্থা, কথায় কথায় ঝগড়া, ডিভোর্স। এর মধ্যে মাঝখানে যে 15 দিন আপু তার বাবার বাড়িতে ছিল, এই 15 দিনের মধ্যে ভাইয়ের সাথে আপুর ঝগড়াই হয়নি, মিলমিশ একদম নর্মাল। কিন্তু বাসায় আসার পর আবারও সে একই অবস্থা। এই ঝগড়া ডিভোর্স দিবে করে মোটামুটি তাদের 8-9 মাস কেটে যায়। এর মধ্যে 8-9 মাস পর আপু কনসিভ করে। এই কনসিভ করার আগ মুহূর্ত পর্যন্ত আপু তার হাজব্যান্ডের সাথে ঝগড়া করতো, সেই বামন লোকগুলোর আসা যাওয়া থাকতো ঘরে প্রতিনিয়ত। এমনকি যখন তারা ঝগড়া করতো তখন নাকি সেই বামন লোকগুলো তাদের ঝগড়া দেখে খুশি হতো, চোখ টিপ মারতো, ভেঙচি কাটতো, হাত তালি দিত। একটা ছোট্ট বাচ্চা তার পছন্দ মতো জিনিস দেখে যেরকম খুশি হয়, খুশিতে লাফালাফি করে, বামনগুলো তেমন করত। এগুলো দেখতে দেখতে আপু এক প্রকার অভ্যস্ত, যার কারণে সে আর এগুলো বলার প্রয়োজন বোধ করে না, আর ভয়ও লাগতো না তার। প্রেগনেন্সির যখন 2 কি 2.5 মাস, তখন তাদের মধ্যে আবারও সম্পর্কটা মোটামুটি ঠিক হয়। একদিন আপুর স্বপ্ন দেখে যে একটা মহিলা তার মাথার কাছে এসে বসছে আর তার মাথায় এক হাত দিয়ে আপুর মাথায় হাত বুলাচ্ছে, আর অন্য একটা হাত দিয়ে তার বিছানার কাছে এসে বিছানার চাদরটা সেলাই করছে। জাস্ট একটা মহিলা আসছে, সুতা নাই, সুই নাই, সুই দিয়ে যা সেলাই করে যাচ্ছে বিছানার চাদরটা।
এই স্বপ্নটা একদিন 2 দিন না, কয়েকদিন এই স্বপ্নটা দেখেন তিনি। এই স্বপ্ন দেখার পর একদিন আপু হাসান ভাইকে বলে যে আচ্ছা দেখো, আমি না এই স্বপ্নগুলো প্রায় দেখি। পরে উনি বলল তোমার তো এখন বাচ্চা পেটে আসলে তো মেয়েদের অনেক সময় মুড সুইং হয়, অনেক সময় অনেক কিছু সমস্যা হলো তোমার হয়তো হচ্ছে, তাই তুমি হয়তো দেখতে পাচ্ছ এগুলা। ডেলিভারির সময় চলে আসে, দিন গেল দিন যায়। ডেলিভারির দিন রাতে আপু স্বপ্ন দেখে সেই বিছানা চাদর সেলাই করা মহিলাটা আসছে, সাথে সেই বামন 2টা লোক। আপু দেখে তার বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে, বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে এবং বাচ্চাটা সেই মহিলার কোলে। ঠিক সেই মুহূর্তে বাচ্চাটাকে একটা বামন এসে হাত থেকে থাবা মেরে নিয়ে যায়, যেমন চিল তার শিকারকে ছো মেরে নিয়ে যায়। সেই বামনটা কি করলো, বাচ্চাটাকে ঠিক চোখের সামনে গরম পানির মধ্যে ফেলে দিল। সাথে সাথে নবজাতকের শরীরটা ঝলসে গেল। সে কি কান্না বাচ্চাটা! এইটা দেখে জেরিন আপু অনেক কান্না করতে থাকে আর বলে আমার বাচ্চাকে আমার কাছে দিয়ে দাও, এই বাচ্চা তোমাদের কি ক্ষতি করেছে, ওরা আমার কাছে দিয়ে দাও। যখন আপু কষ্ট করে উঠে তার বাচ্চার কাছে যাবে, বাচ্চাকে নিতে ঠিক তখনই পেছন থেকে আর একটা বামন তার চুল টেনে ধরে। অনেক সময় মেয়েরা 2টা ঝুঁটি বা বেনি করলে যেরকমভাবে চুলগুলো বাঁধে, ঠিক সে বামনটা কি করলো, তার 2 হাতে চুলগুলো ঠিক 2 ভাগ করে আপুর চুলগুলো পেছন থেকে টেনে ধরলো। ব্যথায় আপু চিৎকার দিতে থাকে। আপু যত চিৎকার দেয় সে বামন তত নাকি জোরে পেছন থেকে টানতে থাকে। আপুর কাছে মনে হলো মাথার চামড়া সহ চুল উঠে যাচ্ছে। আপু ঘুমের মধ্যে অজ্ঞান হয়ে যায়। মূলত হাসান ভাই ঘুম ভেঙে যাওয়ার পর দেখে আপু ব্যথায় কান্না করছে। আপুর ডেলিভারির পেইন ওঠে। পরে আপুকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের একটা মেয়ে হয়। এর মধ্যে অনেক ঝামেলা ঝগড়ার প্রতিনিয়ত হতে থাকে। এর মধ্যে একদিন হাসান ভাই রাগ করে আপুর গায়ে হাত তুলে প্রেগনেন্সি অবস্থায়। মেয়েটা হওয়ার পর মেয়েটার বয়স যখন 13 কি 14 দিন, হঠাৎ করে মেয়েটার সন্ধ্যার আগে হাত পা বাঁকিয়ে একেবারে মারা যায় যে অবস্থা। খিঁচুনি উঠে বাচ্চাটার মুখ দিয়ে লালা বের হয়ে যায়। পরে তারা দ্রুত মেয়েটাকে মেডিকেলে নিয়ে যায়। মেডিকেলে নিয়ে যাওয়ার পর কিছুটা ট্রিটমেন্ট করার পর বাচ্চাটা সামান্য সুস্থ হয়। এর মধ্যে তাদেরকে বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে আসার পর মেয়েটা খালি কান্না করে আর একটু পর পর খিঁচুনি দেয়। আপুর আব্বা ফোন করে হাসান ভাইকে তখন বলে যে একটা কাজ করো বাবা, তুমি ওদেরকে এখানে নিয়ে আসো, আমি দেখি ভালো কোনো ডক্টর পাই কিনা। পরে হাসান ভাই ওই বাসায় যাওয়ার পরে আশ্চর্য বিষয় হচ্ছে আপু আর স্বপ্ন দেখে না, আর তার বাচ্চাও কান্না করে না, একদম ভালো নর্মাল। কিন্তু হাসান ভাই যখন ওনার শ্বশুর বাড়িতে যায় তখন ওনার শরীর ভার হয়ে থাকে, ওনার ওই বাসায় থাকতে মন চায় না, কেমন একটা অস্থিরতা কাজ করে। পরে উনি ওনার বাসায় চলে আসে মেয়ে আর বউকে রেখে এসে। বাসায় আসার পরে এক পর্যায়ে আপুর প্রতি যে টানটা ছিল সেই টানটা সে আস্তে আস্তে কমতে থাকে। কমতে এক পর্যায়ে তাদের মধ্যে ঝগড়া হয়। ওইদিকে আপু রাগারাগি করে বলে যে তাদেরকে বাড়িতে নিয়ে যেতে, কিন্তু ভাই কেন জানি আর আনতে চায় না ওদেরকে। একদিন ভাই তার মেয়েটাকে দেখতে যায়, যেহেতু সন্তান যত যাই হোক নিজের সন্তানকে দেখতে যাবেই। যাওয়ার পর জেরিন আপু তার হাসান ভাইয়ের মধ্যে বিশাল ঝগড়া হয়। এক পর্যায়ে ডিসিশন হয়ে যায় যে তারা ডিভোর্স দিবে। বাইরে থাকলে হাসান ভাই যতটা ভালো, বাসায় গেলে জেরিন আপুর সাথে ততটাই খারাপ ব্যবহার করছে। এতক্ষণ সবাই ব্যাপারটা নর্মালি নেই, কেননা প্রতিটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এমন টুকিটাকি ঝগড়া লাগে, কিন্তু তাদের যে ঝগড়াটা খুব খারাপ পর্যায়ে চলে যায়। এক পর্যায়ে হাসান ভাই রাগারাগি করে বলেই ফেলে যে ঠিক আছে, আমি কাল পরশুর ভেতরে ডিভোর্সের কাগজ পাঠাবো। এই কথা বলেই হাসান ভাই তাদের বাসা থেকে চলে আসে। আসার পর হাসান ভাই ওনার মায়ের কাছে যায়। 2-3 দিন কাটে। ওনার মায়ের সাথে এর মধ্যে খুব ভালো সম্পর্ক। উনি তখন ওনার মায়ের কথা ছাড়া চলতোই না। জেরিন আপুর গার্ডিয়ান হাসান ভাইয়ের ভাইকে ফোন দেয়। হাসান ভাই ফোন ধরে না। 2-3 দিন হয়ে গেল। জেরিন আপুর আব্বু হাসান ভাইয়ের বাসায় আসে। তখন আপুর আব্বু আসলে হাসান ভাইয়ের মাকে আসলে তার হাসান ভাইয়ের মা খুব অপমান করে। হাসান ভাই নিজে দাঁড়িয়ে থেকে তার আম্মাকে দিয়ে অপমান করায়। একটা পর্যায়ে তাদের ডিভোর্স হয়ে যায়। ডিভোর্স হওয়ার পরে হাসান ভাই ডিপ্রেশনে চলে যায়। এর মধ্যে তার মা যে মেয়েটাকে আগে পছন্দ করতো, মানে মোটামুটি টোটাল 2 বছর কেটে যায় তাদের সংসারের। 2 বছর পর তাদের ডিভোর্সটা ফাইনাল হয়। ডিভোর্স হওয়ার পরে হাসান ভাইয়ের মা দেরি না করে 10 থেকে 15 দিনের মাথায় হাসান ভাইকে আবার বিয়ে করিয়ে দেয়। তাও বিয়ে করায় সেই মেয়েটাকে যাকে প্রথমে তার মা বিয়ে করাতে চাইছিল। সেই মেয়েকে বিয়ে করে নিয়ে আসে। বিয়ে করার পরের দিন তাদের ভালোই যাচ্ছিল। এর মধ্যে হাসান ভাই যত যাই হোক তার সন্তানের জন্য খারাপ লাগতো, বেশ খারাপ লাগতো। তিনি স্মার্ট ছিলেন, ওনার মনের মধ্যে অনেকটা অশান্তি কাজ করত। তিনি সিদ্ধান্ত নেন তিনি 40 দিনের জন্য চিল্লায় যাবে।
তার একটা কলিগ ছিল, সে বলল, হাসান ভাই আমি চিল্লায় যাবো, আপনি আমার সাথে যাবেন নাকি দাওয়াতি কাজে? উনি আসলে ওই দিন কি মনে করেন, অশান্তির কারণে উনি বলে যে হ্যাঁ আমি যাব। তাদের ডিভোর্স হওয়ার পর থেকে হাসান ভাইয়ের খুব কষ্ট লাগতো আপুর জন্য, অনেক মায়া লাগতো। এমনকি আপুকে দেখতেও গেছে 2 বার, কিন্তু আপু দেখা করেনি। যেহেতু উনি বিয়ে করে ফেলেছে, আপু আর বিয়ে শাদী করেনি। এটুকু বলে দেয় যে আমি পর পুরুষের সাথে দেখা করব না। অনেকটা অভিমানের উপর থেকে যাওয়া হয় আর কি। এরপর হাসান ভাই 40 দিনের জন্য খুলনায় চিল্লায় চলে যায়। যারা চিল্লায় যায় তারা এক জায়গায় থাকে না, কয়েক জায়গায় ঘোরে। পরে খুলনার বাগেরহাটে ওইখানে এক মসজিদে চিল্লায় যায়। এক ভাইয়ের সাথে পরিচয় হয়, সেই ভাইটা দাওয়াতি কাজে আসছে। ওনার সাথে হাসান ভাইয়ের একটা ভালো সম্পর্ক তৈরি হয়। পরে সেই ভাইটা একদিন কথায় কথায় জিজ্ঞাসা করে, ভাই কী ব্যাপার, আপনাকে সবসময় আনমনা দেখি কেন, মন খারাপ করেন, কান্নাকাটি করেন, কি হয়েছে ভাই আপনার কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারেন। পরে হাসান ভাই সব কিছু বলে যে ভাই আমার ওয়াইফের জন্য, আমার বাচ্চার জন্য খুব কষ্ট লাগে। তাছাড়া আমি তো বিয়ে করে ফেলেছি, আমার মা বিয়ে করে দিয়েছে। আমার বর্তমানে যে ওয়াইফ তাকে আমার সহ্য হয় না। আমি সংসার করবো কি, আমার বাচ্চার জন্য আমার খুব কষ্ট লাগে, খারাপ লাগে। পরে ওই ভাই বললো যে ভাই ডিভোর্সটা কেন দিলেন, কি নিয়ে দিলেন? পরে হাসান ভাই বললো যে ভাই তেমন কোনো বড় রিজন না, আমাদের মধ্যে টুকটাক ঝগড়া হতো, আমাদের কথাবার্তা এমন পর্যায়ে চলে যেত যে ছোট ছোট বিষয় নিয়ে তুমুল পর্যায়ে ঝগড়া হতো। এক পর্যায়ে আমি রাগের মাথায় ডিভোর্সটা দিয়ে দিই। পরে সেই ভাবলো আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে রাতে দেখা করবেন, আমি আপনার বিষয়টা একটু দেখবো। পরে হাসান ভাই বললো যে ভাই ঠিক আছে, আপনি যেহেতু আমার বিষয়টা দেখছেন, এখন যা হওয়ার তো হয়ে গেছে, তারপরে আপনি যেহেতু যাই চাইছেন দেখেন কি হয়েছে। রাতে সেই ভাই তদবির করার পর ফজরের টাইমে সেই হাসান ভাইকে ডাকে। ফজরের শেষে কিছুটা টাইম ছিল ওনার কাছে, আবার একসাথে রান্না করে একসাথে খায়। তো ওই সময়টা অনেকটা কোরআন পড়ে জিকির পড়ে, যে যতটুকু পায় ততটুকু আমল করে। পরে সেই ভাই বলে, হাসান ভাই আপনার পরিবারের উপর তো ব্ল্যাক ম্যাজিক করা, আমি আপনাকে একজনের ঠিকানা দিই, আপনি ওখানে যান। যদিও আপনি বিবাহ করে ফেলেছেন, তারপরও আপনি এখানে গিয়ে যান, দেখেন কি হয়। পরে হাসান ভাই ভাবে ব্ল্যাক ম্যাজিক কে করবে। পরে সেই ভাই বলে যে যেই করুক, কেউ তো একজন করেছে, আমি তো আর এমনি তেমন কিছু করতে পারি না, আপনি এই ঠিকানা মতো যান, গিয়ে ওনাকে দেখান। এর মধ্যে আরেকটা ব্যাপার ঘটতো, হাসান ভাই যখন চাইতো যে ওনার ওয়াইফের কাছে যাবে, সন্তানের কাছে যাবে, ঠিক পরক্ষণই আবার মেজাজ খারাপ হয়ে যেত, বলতে গেলে ঘৃণা কাজ করতো। ঘৃণা এমন পর্যায়ে চলে গেছে, ওই সময় যদি তার কাছে কোনো কেউ ফ্রেন্ড সার্কেল বা কেউ বলতো যে কিরে তোর মেয়ের কী খবর, জেরিনাপু কেমন আছে, তখন ওর রাগ হয়ে যেত। উনি ভাবলো যে আসলে তো আমার আর ওর মধ্যে তো এমন কোনো ধরনের ঝগড়াই হয় নাই, বা এমন কিছু হয় নাই। যখন থেকে আমার বন্ধুদের সাথে মিশছে আর সেই বামন লোকটা দেখতো, তখন থেকে তো প্রবলেম শুরু হয়। পরে হাসান ভাই মনে মনে টার্গেট করে ফেলছে যে এটা আর কেউ না, আমার মাই করেছে। এত কিছুর পরে তার মাথায় একটা কথা আসে যে এই ডিভোর্সে একমাত্র লাভটা কার হয়েছে, তার মায়ের। কারণ তার মা তার মন মতো মেয়ে বিয়ে করাতে পেরেছে, এইটুকুই তো তার মা সব সময় চেয়েছে। এখন ওই মেয়ের বাসা থেকে অনেক কিছু দিয়েছে। তারপর সে চিন্তা করলো, তার মন স্থির করলো, চিল্লা শেষ করে বাসায় আসলো। বাসায় আসার পরে হাসান ভাই তার আম্মাকে ডাকার পরে বলল যে আম্মা, তোমার সাথে আমার কিছু কথা আছে। কথাটা হচ্ছে এরকম, তুমি তো আমার মা, তোমাকে কিভাবে কথাটা বলবো? আচ্ছা মা, তুমি কতটা নিচে নামতে পারো তোমার স্বার্থের জন্য? ওনার মা এই কথা শুনে বলছে কি সব আবল তাবল বলতেছিস তুই, তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? চিল্লা যায় মানুষ ভালো ভালো কথা শেখার জন্য, তুই দেখি ওই উল্টা কথা শিখে আসছিস। পরে হাসান ভাই বলে যে না মা, আমার সাথে জেরিনের ডিভোর্স হওয়াতে সবচেয়ে বেশি লাভ কিন্তু তোমারই হয়েছে। তোমার সম্পত্তির দরকার ছিল, জিনিসপত্রের দরকার ছিল খুব, আমার ওইটুকু দুধের বাচ্চা সহ আমি আমার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দিয়েছি। আমাদের মধ্যে কি খুব বেশি ঝামেলা ছিল আম্মা? ওনার আম্মাকে কথাগুলো বলতে উনি এক প্রকার প্রচণ্ড কান্নাই করে দেয়। পরে তার মা বলে, আমি হয়তো টুকটাক পীর আউলিয়া মানি, তার মানে এই না যে আমি আমার ছেলের সংসার ভাঙার জন্য এই কাজ করব। আমার রাগ ছিল, আর রাগ থাকাটা কি স্বাভাবিক না? কিন্তু আমি তোর সংসার ভাঙবো এই কথাটা কেমনে ভাবলি? এই কথা শুনে হাসান ভাই আসলে বিশ্বাস হয় না, উনি কথাগুলো বিশ্বাস করতে পারে না। এর একদিন পরেই সেই চিল্লার যে ভাইটা ঠিকানা দিয়েছিল, সেই ঠিকানা অনুযায়ী হাসান ভাই যায়। সেটা কাকরাইলের একজন আলেমের ঠিকানা ছিল। পরে ওনার কাছে যাওয়ার পর সেই আলেম যেটা জানায়, এই কাজটা করেছে আপনার ছোট বোন মারিয়াম। সে কোনো এক কবিরাজ বা তান্ত্রিক যাই হোক, তার কাছে যায়। আপনার সংসার ভাঙার কাজ শুরুতেই তিনি করেছেন। বিয়ের আগে আপনার ওয়াইফের উপর ব্ল্যাক ম্যাজিক করে, যাতে সে ভয় পায় আপনাকে বিয়ে না করে। বিয়ের পর সেই বামুনগুলোকে দিয়ে আপনার স্ত্রীর চুল কাটিয়ে নিয়েছে, আর স্ত্রীর উপর ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছে।
যাতে আপনার স্ত্রী আপনার সাথে খারাপ আচরণ করে, যাতে আপনাদের সংসারটা ভেঙে যায়। যখন আপনার স্ত্রী আপনার সাথে ঝগড়া করতো, তার কিছুদিন পরেই আপনারা আবার সমঝোতা চলে আসতেন। তখন তারা দেখলো যে আপনাদের মধ্যে শুধু ঝামেলাই হচ্ছে, কিন্তু ছাড়াছাড়ি হচ্ছে না, আর আপনার ওয়াইফও আপনাকে ডিভোর্স দিচ্ছে না। এরপর তারা যেটা করলো, তারা সরাসরি এবার আপনাকে ব্ল্যাক ম্যাজিক করলো। যখন আপনার ওয়াইফ প্রেগনেন্সি অবস্থায়, তখন আপনার ওয়াইফকে তো করেছেই, এবার আপনাকে করে, যাতে আপনার মন থেকে তাদের প্রতি মায়া মহব্বত কমে যায়। এইটার জন্য আপনি আপনার ঘরে যাবেন, গিয়ে খুঁজে দেখবেন, আপনার বিছানার তোষক বা চাদরের নিচে খুঁজবেন। যদি কিছু পান তাহলে সেটা আমাদের কাছে নিয়ে আসবেন, বাকিটা দেখব। আর এর মধ্যে আমি যতটুকু পারি, যা পারি দেব। হাসান ভাই কথা শোনানোর মাথার উপর আকাশ ভেঙে পড়ল। উনি মানতেই পারছে না যে কাজটা তার ছোট বোন করেছে। যে বোনকে এত ভালোবাসতো, সেই বোনই আজকে তার সংসার ভাঙার কারণ হলো। পরে হাসান ভাই বাসায় আসার পর মারিয়ামকে আর কিছু বলে না, সোজা তার রুমে গিয়ে রুমে ঢুকে তার বিছানার তোষক সব কিছু উল্টিয়ে দেখে, কিন্তু কোথাও খুঁজে পায় না। যখন কিছু পায় না, তখন ভাইয়া জেরিন আপুকে ফোন দিল যে আমাদের একটা চাদর ছিল না, তুমি বলছো না যে চাদরে কোনো একটা মহিলা সুতা ছাড়া সেলাই করে, ওই চাদরটা কোথায়? আপু বলে যে মরিয়ম যেন কোথায় রাখছে। ওই চাদরটা তো পরে আর ব্যবহার করি নাই, ওইটা আলমারিতে পড়ে আছে। হাসান ভাইয়ের 3 পাটের আলমারি পুরোটাই খোঁজে, কিন্তু সে চাদর আর পায় না। যখন চাদর সে পায় না, তখন সে মরিয়মের রুমে যায়। মরিয়ম বলছে, ভাই আমার রুমে কি খুঁজো? উনি তখন খুব রাগে ছিল, মরিয়মকে একটা থাপ্পড় বসিয়ে দেয় আর ধাক্কা দিয়ে সামনে থেকে সরায়। মরিয়মের পুরো ঘর খুঁজতে থাকে, খুঁজতে মরিয়মের আলমারির মধ্যে দেখে সেই চাদর। পরে হাসান ভাই জিজ্ঞাসা করে, তুই এই চাদর কবে নিয়ে এসছিস? পরে মরিয়ম বলে যে ভাবি চলে গেছে তখন, তাছাড়া এই চাদরটা আমার খুব পছন্দ, তাই আমি নিয়ে আসছি। ওই চাদরটা যখন ভাইয়া হাতে নেয়, মরিয়ম পড়ছে না, ওটা থাবা, মানে মরিয়মকে দিতে চাচ্ছে না, ওটা থাবা দিয়ে হাত থেকে নিয়ে যায়। তো হাসান ভাই ওনার মার সামনে এসে চাদরটা মেলে। উনি বলে যে মা, মরিয়মকে ধরে নিলে আমি আজকে শেষ করে ফেলবো। পরে সেই চাদরটা উল্টিয়ে দেখে একটা আলাদা ছোট্ট একটা সাদা কাপড় দিয়ে সেলাই করা, আর সেই কাপড়ের মধ্যে কিছু একটা লেখা, আর চাদরের আরেকটা কোনো একটা গিট দেওয়া, আর গিট দেওয়ার মধ্যে জেরেনাপুর যে চুলগুলো ছিল কেটে নেওয়া হয়েছে, সেই চুলগুলো বাঁধা। এর মধ্যে আরও কিছু জিনিস ছিল যেগুলো ভাইয়া জানে না ওগুলো আসলে কি। চাদরের কোনায় জেরেনাপুর চুল দিয়ে গিট্টু দেওয়া। পরে হাসান ভাই ওনার আম্মাকে সব কিছু বলে, আর বলে যে আজ তোমার মেয়ের জন্য আমার সংসারটা ভাঙছে। পরে ভাই চাদরটা সহ আলেমের কাছে যায়, আলেম প্রসেসিং করে সব নষ্ট করে দেয়। এরপর 2 দিন ভাইয়া বাসা থেকে কোথাও গেল না, কারোর সাথে কথাবার্তা বলে না, ঘরে থাকতো, নামাজ কালাম পড়তো। 2 দিন পর তার মা তাকে ডিসকাস করে যে আম্মা আসলে আমি কি করব, আমার ছোট সন্তান আমি কি করব। তখন তার মা জেরিনাপুর কাছে যায়, যে রিকোয়েস্ট করে, বলে যে যেহেতু হাসানকে বিয়ে করাই ফেলেছি, ওই মেয়েটাও থাকে, তুমিও থাকো, আর যেহেতু তোমাদের একটা বাচ্চা হয়ে গেছে। সব কিছু আপু শোনে। আপুর মেন্টাল অবস্থা খুবই খারাপ ছিল, যে তার হাজব্যান্ড রিসেন্ট তাকে ডিভোর্স দিয়ে আবার বিয়ে করে ফেলছে, সে সাফ না করে দেয়, তার সংসার আর ফিরবে না। পর আপু ভাইয়াকে বলে যে থাক, আমার খোঁজ খবর নেওয়া লাগবে না, তুমি তোমার সন্তানের খোঁজ খবর নিও, আমার লাইফটা যেভাবে যাবে, আমি তোমার লাইফে আর ফিরবো না, যেহেতু তোমার স্ত্রী আছে, আর ওই মেয়ের তো কোনো দোষ নাই। এটা ছিল আপুর ঘটনা। আসলে ঘটনায় হয়তো ভয়ঙ্কর কিছু নাই, কিন্তু বাস্তব জীবনটা আছে। এই ব্ল্যাক ম্যাজিকের জন্য একটা সুন্দর সংসার নষ্ট হয়ে গেছে। একটা ছোট্ট বাচ্চা তার বাবার আদর থেকে বঞ্চিত হয়েছে, বাবা মায়ের আদর থেকে বঞ্চিত হয়েছে, সুন্দর থাকা সংসারটা ধ্বংস হয়ে গেছে। হাসান ভাইয়ের সাথে এখন আপুরও যোগাযোগ হয়, মেয়েকে এসে দেখে যায়। আপুর বাসায় তার যাতায়াত আছে, ছোট বউয়ের ঘরেও তার একটা সন্তান হয়েছে। তো এইটা ছিল তার বর্তমান একটা অবস্থা, ফারজান আপুর ঘটনা। আপুর সাথেও কিছু রিসেন্ট ঘটনা আছে, এছাড়া ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপুর সাথে ঘটনা নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। সীমাপু, আমি বলবো যে ঘটনা ভয়ঙ্কর কিছু লাগে না, বাস্তব জীবনটাই এটা, বাস্তবে এরকমই ঘটে। আমরা বাস্তব জীবনটাকে খুব হেলায় ফেলায় কাটিয়ে দিই, বাস্তব জীবনটাকে আসলে তেমন একটা গুরুত্ব দিই না। বাস্তবতার চাদরে মোড়ানো থাকে সব সত্য, আর অনেক বাস্তবতাকে অনেকে স্বীকার করতে চায় না। আর স্বীকার করতে না চাওয়ার কারণে মানুষের মধ্যে এখনও অনেক কিছু বিদ্যমান, এই অবিশ্বাসটা বিদ্যমান, গায়েবী জিনিসের উপরে কোনো ধরনের বিশ্বাস নাই। এই বিশ্বাস না থাকার কারণে একটা পর্যায়ে আমরা রিগ্রেট করি যে হ্যাঁ, এটাই হচ্ছে আল্লাহ তাআলার আসলে মূল খেলা আর কি, যে গায়েবী জিনিসটা তো বিশ্বাস করবা না, ব্ল্যাক ম্যাজিকে বিশ্বাস করো। মানুষের জীবন যাদের ধ্বংস হয়ে যাচ্ছে ব্ল্যাক ম্যাজিকে, তারা কিন্তু গায়েবী জিনিসের উপর বিশ্বাস রাখে, কারণ তারা জানে যে
কি পরিমাণ পেইনের উপরে যেতে হয়। অনেক অনেক ধন্যবাদ সীমা আপু আপনাকে। আমি পার্সোনালি ভয়ের কিছু নাই, যদি আপনি বলেন আমার ভয়ের অনেক কিছু আছে। তাই যারা নিজেদের সংসারের ঝগড়াঝাটি হচ্ছে, আমিও মনে করি যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বিনা কারণে ঝগড়া হচ্ছে, তারা দেখান, ভালো কাউকে দেখান, দেখে জানার চেষ্টা করেন, রুকিয়া করেন, নিজেদের উপরে আমল করেন, আল্লাহর তৌফিক যাতে বাড়িয়ে দেয়। রেগুলার সূরা মুলক পড়েন, সূরা ওয়াকিয়া পড়েন, রিজিক যাতে বাড়িয়ে দেয়। রিজিক শুধুমাত্র খাওয়ার সাথে রিলেটেড না, রিজিক কিন্তু পারিবারিক সুখ শান্তির উপরেও রিলেটেড। আমি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। কালো জাদু, এই শব্দটির সাথে আমরা বেশিরভাগ মানুষই কিন্তু পরিচিত, কিন্তু বাস্তবে যারা এটার ভয়াবহতা উপলব্ধি করেছেন তারাই বুঝতে পারেন কি ভয়ঙ্কর এই জিনিসটা। আমাদের অজান্তেই হয়তোবা আমরা আক্রান্ত হচ্ছি কালো জাদু নামক এই ভয়ঙ্কর ব্যাপারটার সাথে, বা এই ব্যাপারটার মাধ্যম দিয়ে। আমাদের আধুনিক যুগের অনেকেই কিন্তু এগুলো বিশ্বাস করতে চান না। কালো জাদু এটা যে পৃথিবীতে বিদ্যমান রয়েছে তারা এটা মানতেই চান না। তারা মনে করেন সবই প্রকৃতির খেলা। কিন্তু আমরা যারা মুসলিম, আমরা কিন্তু এটা বিশ্বাস করতে বাধ্য। আমরা আরও অবাক হই যখন আমরা যারা মুসলিম বলে দাবি করি তারা নিজেরাই কালো জাদু এগুলো বিশ্বাস করতে চায় না। সবাই না, কিন্তু অনেকেই। আমরা বিশ্বাস করি কোরআনের প্রতিটা শব্দ, প্রতিটা আয়াত সত্য, কিন্তু কিভাবে আমরা বলি যে কালো জাদু পৃথিবীতে নেই? আমরা কি জানি না যে সূরা ফালাক এবং নাস নাজিল হয়েছিল কোন প্রেক্ষাপটে? সেটাও তো কালো জাদুর প্রেক্ষাপটেই নাজিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কালো জাদু করা হয়েছিল, সেটার প্রেক্ষাপটেই সূরা ফালাক এবং নাস নাজিল হয়েছে। তাহলে আমরা কীভাবে বলবো যে কালো জাদু নেই? তাহলে কি পবিত্র কোরআনের এই দুটো সূরা অস্বীকার করা হয় না? এটা কেন জানি অনেকেই বুঝতে পারেন না। যাই হোক, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি কিন্তু কালো জাদু সম্পর্কিত, তা আমাদের এই ঘটনার ইন্ট্রো শুনেই বুঝতে পেরেছেন। চলুন ঘটনায় যাই। ঘটনার স্থান খাগড়াছড়ির মধুপুর এলাকা। ঘটনার সাথে সম্পৃক্ত যে ব্যক্তিবর্গ রয়েছেন তাদের নামটা বলছি: পারুল চাকমা, রিপেল চাকমা, নিশু চাকমা এবং আরও বেশ কয়েকজন ব্যক্তি। ঘটনাটি খুবই স্পর্শকাতর। ঘটনাটার সাল 2004 সালের শুরুতে, যেটা চূড়ান্তভাবে শেষ হয় 2007 সালের দিকে। 2007 সালের জুন মাসের 19 তারিখ যখন রিপেল চাকমা চট্টগ্রামের একটি বেসরকারি হসপিটালে মারা যান, তখন তার বয়স হয়েছিল মাত্র 31 বছর। ব্লাড মায়োলোফাইব্রোসিস রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন তিনি। এই রোগে যারা আক্রান্ত হন তাদের শরীরে রক্ত উৎপাদন নাকি বন্ধ হয়ে যায়, তাদেরকে রক্ত পরিসঞ্চালন করে বাঁচিয়ে রাখতে হয়। এই রিপেল চাকমা দেখতে বেশ সুদর্শন ছিলেন। স্থানীয় এক স্কুলে এই রিপেল চাকমা লেখাপড়া করতেন। তারই ক্লাসে আর একজন লেখাপড়া করতেন যার নাম পারুল চাকমা। পারুল চাকমা নিজেও বেশ সুদর্শনা ছিলেন। এই পারুল চাকমাকে প্রেমে পটানোর জন্য একটা প্রতিযোগিতা চলতো ওই এলাকার ছেলেদের মধ্যে। আর এই প্রতিযোগিতারই একজন প্রতিযোগী ছিল এই রিপেল চাকমা। নিজের অনেক চেষ্টায় একটা সময় সে পারুল চাকমাকে নিজের প্রতি আকৃষ্ট করেই ফেলে। শুরুতেই 8-10 জন মা বাবার মতো পারুলের মা বাবা বিষয়টা মেনে নিতে পারেননি। অপরদিকে মা বাবার একমাত্র ছেলে সন্তান রিপেল চাকমার মা বাবা এই বিষয়ে তেমন কিছু জানতেনই না। পারুল চাকমার বাবা ছিলেন গাছ ব্যবসায়ী। পাহাড়ি বিভিন্ন জায়গায় গাছ কেটে সমিল পর্যন্ত পৌঁছে দেওয়াই ছিল তার ব্যবসা। রাঙামাটি আর খাগড়াছড়ির বেশিরভাগ জায়গায় তার যাওয়া আসা ছিল। রিপেল আর পারুল চাকমার সম্পর্কের শুরুতেই রিপেল পারুলের কাছে কিছু বিষয় জানিয়ে দেয়। সেটা হচ্ছে যে মূলত বন্ধুদের সাথে চ্যালেঞ্জ দিয়েই সে পারুলকে পটিয়েছে, কিন্তু পারুল বিষয়টা বিশ্বাস করতে চায়নি।
সে বিষয়টা হেয়ালি হিসাবেই নিত। সে রিপেলকে ভালোবাসতেই শুরু করে, কিন্তু রিপেল একটা সময় চূড়ান্তভাবে পারুলকে অবহেলা করতে থাকে। এদিকে পারুল তো রিপেল বলতে একদম পাগল হয়ে গেছে, এমন একটা অবস্থা। তো এটার মধ্যে কিন্তু কোনো ব্ল্যাক ম্যাজিক এগুলা কিছু নাই। এই পারুল ছিল খুবই ব্যক্তিত্ব সম্পন্ন এক নারী, তার পার্সোনালিটি ছিল খুব স্ট্রং, কিন্তু সে এই রিপেলের প্রেমে পাগল হয়ে গেছে। সে তো আর আগে রিপেলের কাছে যায় নাই, রিপেলই তার পিছন পিছু ঘুরেছে, যার ফলশ্রুতিতে আস্তে আস্তে এমনটা হয়ে গেছে। একদিন বিকালে এই পারুল রাস্তার মাঝখানে এই রিপেলকে হাত জোর করে অনুরোধ করছিল যাতে করে এই রিপেল পারুলকে অবহেলা না করে। তবে এই দৃশ্যটা পারুলের বাবা আবার দেখে ফেলে। অনুরোধের এক পর্যায়ে নাকি রিপেল পারুলকে ধাক্কা দিয়ে ফেলে মানে পথ থেকে সরিয়ে দেয় আর কি, এবং এরপর সে নিজের মতো করে চলে যায়। পারুল অঝরে কাঁদতে থাকে। পারুলের বাবা বাড়িতে এসে পারুলের মাকে বিষয়টা বললে তিনি পারুলের কাছে সব কিছু জিজ্ঞেস করে জানতে পারেন যে পারুল মূলত নিজের ইগোর কারণেই রিপেলকে ছাড়তে পারছে না এত অবহেলার পরেও। কারণ হচ্ছে এতদিন অনেক ছেলের প্রস্তাব পেলেও সে রাজি হয়নি, কিন্তু সে রিপেলকে বিশ্বাস করেছিল। আর আশেপাশের অনেকেই বুঝতে পেরেছে যে সে রিপেলকে পছন্দ করে। এখন সে যদি রিপেলকে ছেড়ে দেয় তাহলে তার ব্যক্তিত্বে আঘাত লাগবে, এই জন্য সে ছাড়তে পারছে না, এই বিষয়টা সে জানায়। তো পারুলের মা বাবা তাকে কোনোরকমভাবে ওই দিনের মতো বিষয়টা বুঝান আর কি, কিন্তু পারুল বিষয়টি নিয়ে এতটাই চিন্তা করে যে নাওয়া খাওয়া ছেড়ে দেয়। তার একটাই কথা, যে কোনো মূল্যে সে রিপেলকে চায়। অনেক বোঝানো মারধরের পরেও যখন কোনো কাজ হচ্ছিল না, তখন এক প্রকার বাধ্য হয়েই পারুলের বাবা রিপেলের মা বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। রিপেলের মা বাবার কাছে গিয়ে তিনি জানতে পারেন যে এক অদ্ভুত ব্যাপার, এই বিয়েতে রিপেলের মা বাবার কোনো আপত্তি না থাকলেও রিপেল নাকি তার মা বাবাকে জানিয়েছে যে পারুলের বাবা যদি এরকম কোনো প্রস্তাব নিয়ে আসে তাহলে এই রিপেলের মা বাবা যেন সেই প্রস্তাবটা ফিরিয়ে দেন, তারা যেন রাজি না হয়। যে এটাই তার মা বাবা এই পারুলের বাবাকে বলেন যে আমার ছেলে কেন এটা আমাদেরকে বলল পারুলের মতো মেয়ের বিষয়ে, এটা আমাদের বোধগম্য হচ্ছে না। আমরা এই বিয়েতে রাজি, কিন্তু রিপেল নিজেই তো রাজি না, সেই তো আমাদেরকে বলেছে যেন প্রস্তাবটা যেন ফিরে দেয়, এখন আমরা কি করব? এসব শুনে পারুলের বাবা তো রীতিমতো অবাক হয়ে যান। যে ছেলের মনে তার মেয়ের জন্য কোনো জায়গাই নেই, সেই ছেলের জন্য তার মেয়ে নাওয়া খাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছে। তিনি তো রাগে ক্ষোভে দুঃখে বাড়িতে গিয়ে তার মেয়েকে বেশ মারধর করেন আর বলেন যে এই ব্যাপার, তুই যেই ছেলের জন্য এরকম করছিস, দেখ আমি নিজে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়ে এই কথা শুনে আসছি, বিশ্বাস না হলে আমার সাথে চল, তার মা বাবার কাছ থেকে শুনে আয়। বিষয়টি যখন পারুল জানতে পারল এবং নিজেও এটা পরখ করে দেখলো তার বাবার কথা সত্য, তখন এই পারুল জানায় যে এর প্রতিশোধ সে নেবে, কারণ বন্ধু বান্ধবদের সাথে বাজি ধরে সে এই ধরনের কাজ করেছে, সুতরাং এর শাস্তি তাকে পেতে হবে, প্রতিশোধ নেবে সে। এই প্রতিশোধের কথা তার বাবাকে জানায়। আর তার বাবাও দেখলো যে এই ছেলেটা এরকম একটা কাজ করেছে, সুতরাং একে তো শায়েস্তা করতেই হবে। ওই দিনই সিদ্ধান্ত হয় যে রিপেলের উপর কালো জাদু করা হবে। শুরু হয় এক আস্থাভাজন তান্ত্রিকের খোঁজাখুঁজি। তারই ধারাবাহিকতায় পানছড়ির ভাইছড়া নামক এক জায়গায় এক মারমা তান্ত্রিকের সন্ধান পান তারা, যিনি অধিকাংশ সময় দেশি মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকতেন। শোনা যায় এক বোতল দেশীয় মদ পেলে তিনি ওই দিন অন্য কোনো খাবারই খাইতে চাইতেন না। তো পারুলের বাবা প্রথমে তাকে সব কিছুই খুলে বলেন। তো উনি মাতাল অবস্থায় থাকায় কতদূর কি শুনেছেন এটা হয়তোবা বোঝা গেল না, উনি না শুনে রাজি হয়ে যান, ঠিক আছে কাজটা করে দেবো, এটা তো একদম খুবই সামান্য বিষয়, এটা বলে দেন আর কি। ওই তান্ত্রিকের সাথে কথা বলে আসার সময় তান্ত্রিকের স্ত্রী পারুলের বাবাকে সতর্ক করে দেন যে তার স্বামীর মানে যে কোনো কাজ কিন্তু খুবই জঘন্য এবং বিপজ্জনক, কেননা তিনি কাজ করতে গিয়ে প্রত্যেকটা সময় কোনো না কোনো সমস্যা বাঁধিয়ে দেন, কিন্তু সমস্যা বাঁধালেও এটা সমাধান করতে পারেন না।
কারণ হলো তিনি যখন ব্ল্যাক ম্যাজিক করেন ওই সময় নেশাগ্রস্ত থাকেন, যার কারণে পরবর্তীতে উনি কোন পদ্ধতিতে ব্ল্যাক ম্যাজিকটা করেছিলেন, ঠিক এক্স্যাক্ট কোন ব্ল্যাক ম্যাজিকটা করেছেন এইটা নাকি পরে আর মনে করতে পারেন না। এইটাই হলো সমস্যা। আর যেহেতু মনে করতে পারেন না, সেটা কাটানোর পদ্ধতিটাও উনি জানলেও কোনটা প্রয়োগ করবেন অনেক পদ্ধতির মধ্যে সেটা বুঝতে পারেন না, যার ফলশ্রুতিতে সমস্যা যদি একবার একটা বেঁধে যায়, সেটা মারাত্মক আকার ধারণ করে, এটা সমাধান হয় না। তো পারুলের বাবা এমন সতর্কবার্তা শুনে আসার পথে স্থানীয় কয়েকজনকে জিজ্ঞেস করেন যে ওই তান্ত্রিক কেমন লোক। তার এই প্রশ্নের জবাবে সবাই বলে যে সে মাতাল আর লোক ভালো না। মাতাল তো ঠিকই, বিপজ্জনকও বটে, তাই সবাই তাকে সমীহ করে চলতো। তিনি এটাও শোনেন এক প্রতিবেশীর কাছে যে একটা ডাব নাকি একজনের কাছে চেয়েছিলেন এই তান্ত্রিক। ডাব না পেয়ে এমনভাবে ওই লোকের উপর কালো জাদু করে দেয় যে সে ডাবের পানি ছাড়া আর কোনো কিছুই খেতে পারত না, যার ফলশ্রুতিতে তার শরীরে অতিমাত্রায় পটাশিয়াম হয়ে যায় এবং এই কারণেই সে মারা গিয়েছিল। এসব লোকমুখে শোনার পর পারুল বাবা অবশ্য মনে মনে খুশি হলেন, যাক খুব ভয়ঙ্কর এক তান্ত্রিকের সন্ধান উনি পেয়েছেন। তিনি 2-1 দিন পরে আবার সেই তান্ত্রিকের কাছে গেলেন। এবার তিনি সাথে 1 বোতল দেশীয় মদ নিয়ে গেলেন, যেটা ওই তান্ত্রিকের খুব পছন্দ। তান্ত্রিক তো এই দেশীয় মদের বোতল পেয়ে খুশিতে আত্মহারা। তিনি চটজলদি পারুলের বাবার কাছে রিপেল চাকমার মা বাবার নাম জিজ্ঞেস করে বাড়ির ভেতর থেকে বেশ কিছুক্ষণ পরে 7টা সাদা কাগজে মোড়ানো মোমবাতি, 7টা সুই, কিছু লাল সাদা সরিষা এনে, মানে মাঘি এবং সেতি সরিষা এনে পারুলের বাবার হাতে দেন এবং বলেন যে এই 7টা মোমবাতি 7 দিন সূর্য ডোবার পরে সুইগুলো গেঁথে জ্বালিয়ে দিতে, আর একটা মাটির পাত্রে সেই সরিষাগুলো 7 দিন অল্প অল্প করে ভেজে আবার তুলে রাখতে। তো পারুলের বাবা যথারীতি তান্ত্রিকের কথা মতো বাড়িতে এসে পারুলকে সব কিছু বুঝিয়ে দেন। পারুলও তার বাবার কথা মতো কাজ শুরু করে দেয়। 1 দিন, 2 দিন, 3 দিন পার হওয়ার পরেও আশানুরূপ সাফল্য দেখা যাচ্ছিল না। বিন্দুমাত্র অবস্থার পরিবর্তন না দেখে পারুলের বাবা আবার সেই তান্ত্রিকের কাছে যান, কিন্তু গিয়ে দেখেন যে সেই তান্ত্রিক নেশায় বুঁদ হয়ে পড়ে আছে। তিনি বেশ কয়েকবার তাকে ডেকে কোনো সাড়া না পেয়ে চলেই আসবেন। সেই তান্ত্রিকের স্ত্রী পারুলের বাবাকে তখন উদ্দেশ্য করে বলেন যে ওর কাজ কিন্তু খুবই বাজে, আমি কিন্তু বলছিলাম আপনাকে, কখন কাকে কি করে সে মনে রাখতে পারে না, তাই খুব সাবধানে থাকবেন। তো পারুলের বাবা প্রসঙ্গত তাকেও বিষয়টা খুলে বলেন। সব কিছু শুনে তান্ত্রিকের স্ত্রী পারুলের বাবাকে বলেন যেহেতু তিনি 7 দিন এটা করতে বলেছেন, সেহেতু 7 দিন করে দেখেন, কেননা তার স্বামীর ঔষধ নাকি ব্যর্থ হয় না, পরীক্ষিত। এটাও ওই তান্ত্রিকের স্ত্রী বলে দেন। সমস্যা হলো তিনি প্রবলেম যদি একবার বাদিয়ে ফেলেন, এটা সমাধান দিতে পারেন না, এটাই হলো সমস্যা। ভুলে যান কাকে কি ধরনের তন্ত্র করেছেন। তো পারুলের বাবাও কিছুটা নিরাশ মনে বাড়িতে এসে পারুলকে কাজ চালিয়ে যেতে বলেন। এভাবে 6ষ্ঠ দিন পার হলে রিপেল চাকমাকে আর পথে ঘাটে দেখা যায় না। 7 দিন অতিবাহিত হয়ে 8ম দিনে রিপেল চাকমা খুব সকাল থেকে পারুলের বাড়ির সামনে এসে হাজির। সে দূর থেকেই পারুল চাকমাকে ডাকতে থাকে। রিপেলকে দেখে পারুল আর তার বাবা মনে মনে খুশি হয়ে এইবার তাকে ইগনোর করতে থাকে। এলাকাবাসীকে উল্টো জানায় যে রিপেল এই বাড়িতে এসে জ্বালাতন শুরু করে দিয়েছে। এলাকাবাসী রিপেলকে প্রাথমিকভাবে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়, কিন্তু সন্ধ্যায় সে আবার এসে হাজির পারুলের বাড়ির সামনে। তার ভাষ্য সে পারুলকে একটু দেখেই চলে যাবে। হলোও তাই। সে পারুলকে একটু দেখে আবার কারোর সাথে কথা না বলে নিজের মতো করে বাড়িতে চলে যায়। তখন পর্যন্ত তার চাল চলন, পোশাক সব কিছু ঠিকঠাক ছিল, কোনো সমস্যা ছিল না। কিন্তু 2-3 দিন পর থেকে রিপেল পারুলকে কেবল দেখা নয়, তার সাথে কথা বলা ছাড়া ওই জায়গা ত্যাগ করতো না। স্বাভাবিকভাবেই রিপেলের বন্ধুরা বিষয়টি তার মা বাবাকে জানায়। তারা তাদের ছেলেকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে নিয়ে আসে তো বটেই, কিন্তু একটা নির্দিষ্ট সময় অন্তর রিপেল পারুলকে না দেখলে বা তার সাথে কথা বলতে না পারলে সেজন্য কেমন অস্থির হয়ে যেত। রিপেল চাকমার মা বাবা বিষয়টি ছেলের দুর্বলতা ভেবে উড়িয়ে দেন, কিন্তু একটা সময় বিষয়টা তীব্রতর হয়ে দাঁড়ায়। রিপেল প্রতিদিনই পারুলকে না দেখে থাকতে পারত না। বিষয়টি রিপেলের পরিবারের অন্য সদস্যদের মনে বেশ সন্দেহের সৃষ্টি করল, আর তারা সেটা নিয়ে তাদের পূর্ব পরিচিত টুকটাক কবিরাজি জানে এমন এক মানুষের শরণাপন্ন হন। তো তিনি বিষয়টা নিয়ে তদারকি করেই জানতে পারেন যে রিপেলকে কালো জাদু করা হয়েছে। রিপেলের পরিবার জীবনে প্রথম এই কালো জাদুর খপ্পরে পড়ে একটা বাজে অবস্থায় পড়েছেন।
এটা বুঝতে পারলেন এবং এটা শুনে তারা ঘাবড়ে গেলেও ছেলের কথা চিন্তা করে বিষয়টা সমাধান চান ওই স্থানীয় তান্ত্রিকের কাছে। তিনি কিছু পদ্ধতি দেন এবং একটা জিনিস দেন এবং বলেন যে প্রতিদিন এই জিনিসটা পানিতে ভিজিয়ে ওইটা রিপেলকে খাওয়াতে হবে। যতদিন সে সুস্থ না হয় ততদিন এটা করেই যেতে হবে। তার কথা মতো রিপেলকে সব করা হচ্ছিল। কয়েকদিন পরে তার এই ছটফটানি ভাবটা কমে আসে। একটা নির্দিষ্ট সময় বেশ উল্লেখযোগ্যভাবেই তার উন্নতি হয়। সে আবার আগের মতোই নিজের জীবনযাপন করছিল। এদিকে তার স্বাভাবিক জীবনযাপন দেখে এটা কিন্তু আবার পারুল এবং পারুলের বাবা মা মেনে নিতে পারছিলেন না। পারুলের বাবা আবার শরণাপন্ন হন আগে সেই তান্ত্রিকের কাছে। এবার ওই তান্ত্রিককে পারুলের বাবা বেশ তুচ্ছ তাচ্ছিল্যের সুরেই বলেন, কি মিয়া, আপনার নাকি অনেক নাম ডাক, দুদিন যেতে না যেতেই তো আপনার কাজ ফিনিশ, নষ্ট। ধর মিয়া, কেমন কাজ করেন আপনি? তো এইভাবে বলছে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে। এর আধা মাতাল অবস্থায় পারুলের বাবার কথাগুলো বেশ মনের মধ্যে লাগে সেই তান্ত্রিকের। তিনি বেশ কিছুক্ষণ চুপ থেকে বলেন, এই বেটা যা, 2 দিন পরে আমার কাছে আসবি, দেখি কি করা যায়, যা ভাগ এখন তাড়াতাড়ি আমার সামনে থেকে। এদিকে পারুলের বাবা ফিরে আসার সময় শুধু বলেন যে আপনি না পারলে বলে দেন, আমি অন্য ব্যবস্থা করব। তখন তান্ত্রিক ধমকে সরে বলেন, এই বেটা, তোকে 2 দিন পরে আসতে বলছি না? 2 দিন পরে আয়, এখন আর আমার সাথে কথা বলিস না, আমার মেজাজ গরম করিস না, যা ভাগ। তো 2 দিন পরে পারুলের বাবা কি মনে করে, এইবার দুইটা মানে একটা না, 2টা দেশি মদের বোতল নিয়ে হাজির ওই তান্ত্রিকের কাছে। গিয়ে এক অদ্ভুত দৃশ্য দেখতে পান। তান্ত্রিক তো অধিকাংশ সময়ই এই দেশি মদ খেয়ে মাতাল অবস্থায় থাকতেন। যখন সে একদম স্বাভাবিক থাকতো তখন সে আধা মাতাল অবস্থায়। কিন্তু এবার গিয়ে দেখা গেল তান্ত্রিক একদম স্বাভাবিক, সে মাতলামি করছে না এবং সে মদও খায়নি দেখে মনে হচ্ছে। দেখা গেল সে গভীর মনোযোগ দিয়ে কি যেন করছে আর কি। তো পারুলের বাবাকে দেখে তান্ত্রিকের স্ত্রী এগিয়ে এসে বলেন, আপনি কি যেন কাজ দিয়ে গেলেন, এরপর তো সে নাওয়া খাওয়া ভুলে গেছে, এমনকি সে দেশি মদও খায় না, যেটা ছাড়া তার চলেই না। সে শুধু কাজই করে যাচ্ছে। গত 2 দিন সে শুধু চা বিস্কুট আর অল্প ভাত খেয়েছে, এছাড়া আর কিচ্ছু খায় নাই। এটা নিয়ে ওটা নিয়ে কি যেন সব কাজ করে যাচ্ছে। তো পারুলের বাবার আসার বিষয়টি জানতে পেরে সেই তান্ত্রিক গম্ভীরভাবে বলেন, এক পাশে বসো, আমি আসছি। কিছুক্ষণ পরে তিনি আসলেন এবং বেশ কিছু জিনিস পারুলের বাবার হাতে দিলেন। ছোট 2টো কাঠ আঠা দিয়ে একটার সাথে আর একটা চ্যাপ্টা করে লাগানো, পাটের তৈরি লম্বা সুতো দিয়ে ছাল ছাড়ানো 2টো নারকেল, এটা পেঁচানো রয়েছে আর কি ওই পাটের তৈরি সুতা দিয়ে। তারপর 2টো পেরেক, একটা গাছের ছাল, আর সাথে আর একটা ছোট গাছের টুকরা, আর সবশেষে 2টা সুই। তান্ত্রিক বললেন, কোনো একটা আম গাছে ওই 2টো পেরেক গেথে ওই পেরেকের সাথে ওই নারকেলের সাথে যে রশি বাঁধা আছে না, সেই রশিটা নারকেল সহ ওর একটা উঁচু জায়গায় ঝুলিয়ে দিতে, আর ছোট করে 2টো নারকেলেই ফুটো করে দিতে, এবং একসাথে লাগানো গাছের যে 2টো টুকরো যে চ্যাপ্টা করে আঠাতে লাগানো হয়েছে, যেন ওই নারকেলের পানিগুলো ফোঁটা ফোঁটা পড়ে ওইটার উপরে, এরকম একটা ব্যবস্থা করতে। প্রতিদিন ওই গাছের ছালে, যে একটা গাছের ছাল দেওয়া হয়েছে আর একটা ছোট গাছের টুকরা দেওয়া হয়েছে বা একটা কাঠের টুকরা, বোঝা যাচ্ছে একটা ছোট গাছ, এটাকে কেটে একটা টুকরো করা হয়েছে আর কি। তো ওই ছালে যেন ওই টুকরা দিয়ে যেন ঘষতে থাকে। পারুল যখনই সময় পাবে তখনই যেন এই কাজটা করে। রিপেল যখন পারুলের কাছে আসবে তখন ওই সুই দিয়ে ওই রিপেলের 2 হাতের 2 কনিষ্ঠ আঙ্গুল, যেটাকে আমরা অনেকে কেনি আঙ্গুলি বলি, তো ওই কনিষ্ঠ আঙ্গুল থেকে রক্ত নিয়ে পুনরায় সেই তান্ত্রিকের কাছে যেন এনে দেয় সেই রক্তটা। এরপর বাকি কাজ কি করতে হবে সে পরে জানিয়ে দেবে। পারুলের বাবা তান্ত্রিকের কথাগুলো শুনে তাকে মদের বোতল 2টো এগিয়ে দেয়। এই মদ প্রিয় লোকটা সে জীবনে প্রথমবারের মতো মদ নিতে অস্বীকৃতি জানায়। সে বলে, কাজ হোক তারপর নেব, যাও এগুলো নিয়ে যাও। তো পারুলের বাবা অনেক জোর করেই তান্ত্রিকের বাড়িতে মদের বোতল 2টো রেখে চলে আসেন। পারুলকে সব কিছু বুঝিয়ে বলেন। পারুলও নিজেও কাজ শুরু করে দেন, কেবল অপেক্ষা কাজ হওয়ার। 3 দিনের মাথায় বেচারা রিপেল চাকমা হাজির পারুলের বাড়িতে। এবার আর তাকে কোনোভাবেই তার বাড়িতে ফিরিয়ে নেওয়া সম্ভব হচ্ছিল না। এদিকে রিপেলের পরিবারের সাথে বেশ বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে পারুলের পরিবার। একে অপরকে দোষারোপ করতে থাকে। বাগবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়ে যায়, কিন্তু ফলাফল শূন্য। রিপেলকে কোনোভাবেই পারুলের বাড়ি থেকে আনা সম্ভব হচ্ছিল না।
উপায়ন্তর না দেখে রিপেলের পরিবার তাদের সেই পুরনো তান্ত্রিকের শরণাপন্ন হন। এবারও তিনি যথেষ্ট তদবির করেন, কিন্তু বিশেষ কোনো কিছুই কাজ হয় না বা কোনো কাজ বাস্তবে দেখা যায় না। আর এরই মধ্যে পারুল তাদের তান্ত্রিকের কথা মতো রিপেলের 2 হাতের 2 কনিষ্ঠ আঙ্গুল থেকে সেই মন্ত্রপুত সুই দিয়ে রক্ত নিয়ে সেই তান্ত্রিকের কাছে পাঠায়। তান্ত্রিক মন্ত্র পড়ে নতুন 2টো সুই দিয়ে দেয় এবং ওই তান্ত্রিক বলেন যে ওই যে গাছের ছাল, তাতে পারুলের 2 ফোঁটা রক্ত দিয়ে ওই সুইগুলো তাতে ঘষে রিপেলকে টানা 7 দিন ফুরে ফুরে 1 ফোঁটা করে রক্ত বের করতে। সেই অনুযায়ী কাজও চলছিল। তার মানে ওই সুই দিয়ে আবার রিপেলের রক্তটা বের করতে হবে। আর বেচারা রিপেল পুরোপুরি পারুলের কাছে জিম্মি হয়ে যায়। পারুল যা বলতো রিপেল কোনো সারা শব্দ না করে সেটাই করত। সারাদিন নিজের কাছে রেখে সন্ধ্যায় রিপেলকে বাড়ি পাঠিয়ে দিত পারুল। মানে পারুল যদি অনুমতি না দিত তাহলে কোনোভাবেই রিপেল বাড়িতে যেতে পারতো না। এদিকে পারুল তাকে বিয়েও করছিল না, তাকে মুক্তিও দিচ্ছিল না, একটা জীবন্ত পুতুলে পরিণত করেছিল রিপেলকে। তবে অদ্ভুত ব্যাপার হলো, শুধু পারুলের প্রতি তার আগ্রহ ছাড়া অন্যান্য সব কিছু, চলনে বলনে পোশাক আশাক সব কিছু কিন্তু স্বাভাবিক ছিল। কোনো অস্বাভাবিকতা ছিল না, কোনো পাগলামি ছিল না। শুধু সে পারুলের ওই বিষয়েই পাগল ছিল, তাছাড়া সব কিছু ঠিকঠাক। তো পারুলের সমাজের লোকেরা পারুলের বাবাকে বলেন যে এই ছেলে মেয়ে দুটোকে বিয়ে দিয়ে দাও, এভাবে চললে তো কেমন দেখা যায়, সমাজ বলে একটা কথা আছে না। এদিকে রিপেলের পরিবার তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন যে কোনোভাবে রিপেলকে যেন স্বাভাবিক করা যায়। তারই ধারাবাহিকতায় তারা আরও একজন বড় তান্ত্রিকের কাছে যান। তান্ত্রিক বিষয়টা নিয়ে বেশ তদারকি করে জানতে পারেন এক অদ্ভুত ভয়ঙ্কর ব্যাপার। রিপেলের শরীরের সমস্ত রক্তই নাকি ভয়ঙ্করভাবে দূষিত হয়ে গেছে। তবে রক্ত পরীক্ষা করে এখন সেটা বোঝা যাবে না, এটা আরও পরে বোঝা যাবে। এটাই হচ্ছে জাদুর একটা লক্ষণ, যে সাথে সাথে সেটা বোঝা যাবে না, এমন সময় বোঝা যাবে তখন আর কাজ করা যাবে না বা সুস্থ করার কোনো উপায় থাকবে না। আর তান্ত্রিক এটাও বলে দেন এখন রিপেলকে পারুল থেকে আলাদা করা অসম্ভব, কারণ এর মধ্যে এমন কিছু বিষয় ঘটে গেছে যার ফলশ্রুতিতে রিপেল আর কখনোই পারুল থেকে আলাদা হতে পারবে না। কেননা রিপেল চাকমার শরীরের রক্তের প্রতিটা ফোঁটায় দূষিত কালো জাদু একদম ভালোভাবে মিশে গেছে। এদিকে এই সময়ের মধ্যেই খাগড়াছড়ি সদর হসপিটালে ঘটে যায় আর একটা ঘটনা। খাগড়াছড়ি সদর হসপিটালে নিশু চাকমা নামে এক নারী রোগীকে রক্তদান করে রিপেল। আর ওই নিশু চাকমাকে কিন্তু রিপেল চিনত না, আর তাতেই নিশু চাকমার শরীরে প্রবেশ করে রিপেলের দূষিত কালো জাদু মিশ্রিত রক্ত। পারুল চাকমার সাথে কিন্তু পরিচয় নাই এই নিশু চাকমার। এরপরে কিভাবে যেন এই নিশু চাকমা পারুলকে খুঁজে বের করে। এলাকায় তো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পারুলের থেকে বয়সে বড় এক অসুস্থ নারী পারুলকে ছাড়া কিচ্ছু বুঝতে চায় না। পারুল বলতে সে পাগল, দুইজনই মহিলা। রিপেল চাকমার মতো নিশু চাকমা নিজেও পারুলের বাড়িতে অবস্থান নেয়, সে কিছুতেই এই পারুলের বাড়ি ছেড়ে যাবে না। পরে জানা যায় যে উনি সেই রোগী যাকে রিপেল রক্ত দিয়েছিল কয়েকদিন আগেই। নিশু চাকমার পরিবার বিষয়টার কোনো কুল কিনারা করতে পারছিল না যে হলোটা কি হঠাৎ করে। এই মেয়েটা পারুলকে চেনেই না, তাকে খুঁজে বের করে কিভাবে এই পারুলের প্রতি দুর্বল হয়ে গেছে। একজন মেয়ে আরেকজন মেয়ের প্রতি দুর্বল হয়ে পড়লো, তাও কোনো পূর্ব পরিচয় ছাড়া। এটা কেমন কথা? এটা তো খুবই অস্বাভাবিক ব্যাপার। এদিকে বেচারা রিপেল চাকমা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, প্রচণ্ড জ্বর আর শারীরিক দুর্বলতা নিয়ে। এদিকে দুজন মানুষকে নিয়ে বেশ বিপদে পড়ে যায় পারুল চাকমার পরিবার। একদিকে রিপেল আর একদিকে নিশু চাকমা। নিজেদের কুচিন্তা বুমেরাং হয়ে নিজেদের ঘাড়েই চলে আসতে থাকে। সামাজিক পারিবারিক বিভিন্ন চাপের সম্মুখীন হচ্ছিলেন তারা। বিশেষ করে অসুস্থ রিপেলকে নিয়ে বেশ ঝামেলায় পড়ে যাচ্ছিলেন তারা, কেননা রিপেল পারুলকে ছাড়া থাকতে পারছিল না। এদিকে পারুল কিন্তু রিপেলকে বিয়ে করেনি, আবার নিশু চাকমাও পারুলের সাথে ছায়ার মতো সবসময় অবস্থান করছিল। সব মিলিয়ে ভয়াবহ একটা সময় পার করছিলেন তারা। উপায়ন্তর না দেখে পারুলের বাবা পুনরায় গেলেন সেই তান্ত্রিকের কাছে সমাধানের জন্য, কিন্তু বিধিবাম যথারীতি নেশায় বুধ হয়েছিলেন সেই তান্ত্রিক। আদৌ হুঁশে সে পারুলের বাবাকে চিনতেই পারছিলেন না। রীতিমতো অবাক হয়ে যান পারুলের বাবা।
অনেক চেষ্টা করেও পারুলের বাবা সেই তান্ত্রিকের হুঁশ ফিরিয়ে আনতে পারেন না। পরে তান্ত্রিকের স্ত্রীকে সব কিছু খুলে বলেন তিনি। তান্ত্রিকের স্ত্রী পারুলের বাবাকে বলেন যে তার স্বামী এরকমই, আমি তো আগেই আপনাকে সতর্ক করছিলাম যে আমার স্বামী প্রত্যেকটা কাজ করতে গিয়ে একটা ঝামেলা বাঁধায়, আর এই ঝামেলা সে সমাধান করতে পারে না, কারণ তার তো মনেই থাকে না সে কোন পদ্ধতিতে কাজটা করছে, সমাধান করবে কিভাবে। যেহেতু সমস্যাটা মারাত্মক, সেই কারণে তার স্বামীর হুঁশ ফিরলে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন, এই কথাটা তিনি পারুলের বাবাকে বলেন। এদিকে হাসপাতালে ভর্তি হতে হয় রিপেলকে। বিয়ে না করেও সর্বক্ষণ রিপেলের সাথেই থাকতে হচ্ছিল পারুলকে। সাথে নিশু চাকমাও ছায়ার মতো লেগে আছে। কি একটা ভয়ঙ্কর ব্যাপার! রিপেলের জীবন নরক বানাতে গিয়ে পারুল নিজেই নিজের জীবনকে একদম নরক বানিয়ে ফেলেছে। ওই রিপেলের কাছ থেকে সে সরতে পারে না, রিপেল চিৎকার চেঁচামেচি শুরু করে, আবার সাথে লেগে আছে আর এক মহিলা, নিশু চাকমা। এ কেমন এক আজব সমস্যা! এবার আইনি ঝামেলায় জড়িয়ে পড়ে তারা। থানায় ডায়েরি করেন রিপেলের পরিবার। তদন্ত অফিসার রিপেলের সাথে কথা বলে রিপেলের পরিবারকে ফিরিয়ে দেন, কেননা পুলিশ কর্মকর্তার কাছে গিয়ে তারা এই কালো জাদুর কথা বলেছে। এখন আইনে কি এই বিষয়গুলো চলে? নিশ্চয়ই না। এদিকে রিপেল পারুলের বিরুদ্ধে কোনো অ্যাকশানে যেতে নারাজ। এটা যখন ওই পুলিশ কর্মকর্তা জানতে পারলেন, কথা বললেন রিপেলের সাথে, এমনকি লিখিত স্টেটমেন্ট নিলেন যে পারুলের বিরুদ্ধে রিপেল কোনো অভিযোগ করবে না, এরপরে তো আর কোনো কথা থাকে না, কারণ তাদের প্রত্যেকের বয়সই 18 বছর প্লাস হয়ে গেছে। এখন তো এটা তো আর চলে না, কোনো আইনি ঝামেলায় আসলে ফেলা যায় নাই পারুলের পরিবারকে। শেষ পর্যন্ত চেষ্টা করেছিলেন রিপেলের পরিবার, কিন্তু সেটা হয়নি। তো ঘটনার তীব্রতা দেখে পারুলের বাবা পুনরায় গেলেন সেই তান্ত্রিকের কাছে। দুর্ভাগ্য যে আজ তিনি বাড়িতেই নেই। পরে তার স্ত্রীর সাথে কথা বলে জানা গেছে তান্ত্রিকের স্ত্রী তান্ত্রিকের হুঁশ ফিরলে তাকে সব কিছু খুলে বলেন, কিন্তু তার স্বামী উত্তর দেয় যে তার তো এত কিছু মনে নাই, যেটা সবসময় হয় আর কি। তো বাড়ি থেকে বেরিয়ে যে কোথায় গেছেন তার কোনো খোঁজ খবর নেই। মাথায় আকাশ ভেঙে পড়ে পারুলের বাবার। তবুও তিনি সেই তান্ত্রিককে যথাসাধ্য খুঁজে বের করার চেষ্টা করেন। নিজের জানাশোনা সবাইকে অনুরোধ করেন তাকে খুঁজে দিতে, কিন্তু যে বা যারা সেই তান্ত্রিককে চিনতেন তারা অনেকটাই নিশ্চিত ছিলেন যে তাকে খুঁজে পাওয়া গেলেও এর কোনো সমাধান হবে না। খুঁজতে পাওয়া যাবেই, তার ফ্যামিলি এখানে আসবেই, তো মাঝে মাঝে এরকম 3-4 দিনের জন্য হাওয়া হয়ে যায়, আবার চলেও আসে, কিন্তু এই তান্ত্রিক তো নিজের কাজ মনে রাখতে পারেন না, এজন্য সমাধানও হবে না। এদিকে রিপেল চাকমার শারীরিক অবনতি হচ্ছিল। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে শেষ পর্যন্ত জানা যায় শরীরে নতুন করে রক্ত উৎপন্ন হচ্ছে না। কোনো এক অজানা কারণে হঠাৎ করেই এক জটিল রোগে আক্রান্ত হয় সে। কিন্তু অজানা কারণ তো না, কারণ তো অবশ্যই রয়েছে। এদিকে পারুল চাকমা নিজেও শান্তিতে ছিল না। একটা সময় চিকিৎসকরা পরামর্শ দেন যতদিন রিপেল চাকমা বেঁচে থাকবেন ততদিন তাকে রক্ত সঞ্চালন করেই বেঁচে থাকতে হবে। এভাবেই নির্দিষ্ট সময় পরে রিপেলকে রক্ত দিয়ে বাঁচিয়ে রাখা হয়। কিন্তু মূল সমস্যা হয় পারুল চাকমার প্রতি নিশু চাকমার আকর্ষণ কোনোভাবেই কমানো যাচ্ছিল না। বেশ কদিন পরে কালো জাদু করা সেই তান্ত্রিকটার সন্ধান পাওয়া গেলেও তিনি ঠিক মনে করতে পারছিলেন না যে আসলে কী ধরনের কালো জাদু তিনি করেছিলেন। তবে একটা কথা বারবার বলছিলেন যে রাগ করে যেহেতু কাজটি করেছেন, সুতরাং বিশেষ কিছুই উনি করেছেন, আর যেহেতু একটা জটিল সমস্যার উদ্ভব হয়েছে তাহলে ওই রোগী মারা যাবে, এটাই উনি বলছিলেন আর কি। এরকম উদ্ভট কথা শুনে পাগলের বাবা সেই তান্ত্রিককে অনেক অনুনয় বিনয় করেন এবং নিশু চাকমার বিষয়টাও জানান। তখন আবার ওই মদ্যপ তান্ত্রিক বলেন যে এটা মনে হয় অন্য রকমের একটা কালো জাদু করছিলাম, কিন্তু কি করছিলাম তা তো জানি না। মানে একদম এলোমেলো কথাবার্তা তার। এখন ঝামেলা যেটা হয়, রাগের মাথায় পাগলের বাবা সেই তান্ত্রিকের গায়ে হাত তুলে বসেন এবং বলেন যে যে কোনো মূল্যেই সে যেন এই সমস্যার সমাধান করে। 3টা জীবন বিপন্ন হতে চলেছে এখন। গায়ে হাত তুলে পারুলের বাবা তো চলে আসেন ঠিকই, কিন্তু সেই মদ্যপ তান্ত্রিক যান আরও ক্ষেপে। এবার তিনি পারুলের বাবাকেও কালো জাদু করে দিয়েছেন। কয়েকদিনের মধ্যে তার ব্যবসা বাণিজ্য ব্যাপক পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়। পরে পারুলের বাবা অনেক মাপটাপ চেয়ে তান্ত্রিককে অনুরোধ করেন। তান্ত্রিকের বউও তান্ত্রিককে খুব করে অনুরোধ করেন যে এই ঝামেলা করো না, খুব ঝামেলা হয়ে যাচ্ছে, ছেলেপেলেগুলোর জীবন বিপন্ন, তুমি এটা তুলে নাও। এখন তান্ত্রিক তো মনে করতে পারেন না, তার স্ত্রীর কথায় উনি রাজি হন যে ঠিক আছে এই সমস্যার সমাধান আমি চেষ্টা করব খুঁজতে, কিন্তু মনে তো করতে পারেন না।
এভাবে আজকাল করতে করতে 2007 সালের জুন মাসের 19 তারিখে রিপেল চাকমা মাত্র 31 বছর বয়সেই পারুলের প্রতি প্রবল আকৃষ্ট থেকেই মারা যায়। অমীমাংসিত হয়ে রয়ে যায় নিশু চাকমার পরিণতি। চট্টগ্রাম থেকে নিরুদ্দেশ হয়ে যাওয়া পারুল চাকমার বাকি জীবন নিয়ে, কারণ চট্টগ্রাম থেকে হঠাৎ করে পারুল চাকমা নাকি নিরুদ্দেশ হয়ে যায়। রিপেল চাকমার মৃত্যুর পর পারুল চাকমাকে তার পরিবার পুনরায় খাগড়াছড়ি নিয়ে যাননি, যার ফলশ্রুতিতে এই পারুল চাকমার অবস্থানটা জানা যায় না। তবে সেই তান্ত্রিক নিশু চাকমাকে পারুল চাকমা থেকে সরিয়ে আনতে পেরেছিলেন, তবে সেটা কিভাবে এনেছিলেন সেটা জানা যায় না। মানে পরবর্তীতে ওই নিশু চাকমাও সে তার বাড়িতে চলে যায়। এই ঘটনাটি মূলত এই পারুল চাকমার স্থানীয় চাচাতো ভাই, যিনি জয় বড়ুয়ার একজন কলিগের ঘনিষ্ঠ বন্ধু, এইভাবেই ঘটনাটি আসলে সংগৃহীত হয়েছে। পারুল চাকমার বাবা এখনো জীবিত আছেন, তবে উনি পাপের প্রায়শ্চিত্ত হিসাবে রিপেল চাকমার চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহন করেছিলেন, কারণ ওনার আর্থিক অবস্থা ভালো ছিল। আর পারুল চাকমার বাকি 2 বোনের বিয়ে হয়ে যায়, আর পারুল চাকমার অবস্থান তার পরিবার থেকে স্পষ্ট করা হয় না, সে কোথায় আছে, কিভাবে আছে, তার বিয়ে হয়েছে কিনা। রিপেল চাকমার পরিবার একমাত্র ছেলে সন্তানকে হারিয়ে কালের নিয়মে একাকী জীবনযাপন করছেন, এখনও তারা জীবিত আছেন। প্রিয় লিসেনার্স, খুবই অদ্ভুত ব্যাপার, তাই না? রক্ত আরেকজনকে দেওয়ার মাধ্যম দিয়ে তার শরীরেও অদ্ভুত এক আকর্ষণ সৃষ্টি হয়ে যায়, সে নারী হয়েও নারীর প্রতি আকৃষ্ট হয়ে যায়। মূলত এই রিপেল চাকমার শরীরে যেই দূষিত রক্তটা সৃষ্টি হয়েছিল, যার ফলশ্রুতিতে রিপেল চাকমা পারুলের প্রতি আকৃষ্ট ছিল। আর এই রক্ত যখন নিশু চাকমার শরীরে যায়, সে নারী হয়েও এই পারুল চাকমার প্রতি আকৃষ্ট হয়ে যায়। এই ঘটনার অদ্ভুত ব্যাপার এটাই, কারণ ইতোপূর্বে এই ধরনের ব্যাপার আগে কখনো ওভাবে শোনা যায়নি। আমার বলা যতগুলো ব্ল্যাক ম্যাজিকের ঘটনা রয়েছে, এটাই সবচাইতে ডিফারেন্ট একটা জিনিস। প্রিয় লিসেনার্স, এর থেকেই বোঝা গেল যে রক্ত দেওয়ার ক্ষেত্রেও আমরা যদি নিশ্চিতভাবে বুঝতে পারি যে তিনি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত, তাহলে রক্ত নেয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা রক্ত নেয়ার ক্ষেত্রে সাধারণত যে কাজগুলো করে থাকি সেটা হচ্ছে যে বিভিন্ন জটিল যে রোগগুলো রয়েছে সেগুলো স্ক্রিনিং করা হয়। ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত কিনা সেটা তো আসলে বোঝা সম্ভবই না, কিন্তু আমি এটা বলছি যদি আমরা জানি যে উনি আক্রান্ত, তাহলেই শুধু এটা আমরা নিব না। আর এটা আসলে বোঝাটা খুবই কঠিন ব্যাপার, এটা কোনোভাবেই আসলে বোঝার উপায় বের করা যায় না। কারণ একটা মানুষ যদি অসুস্থ অবস্থায় থাকে, তার রক্ত প্রয়োজন, এখন যদি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত বলে আমরা তার থেকে রক্ত না নিই, বিষয়টা শুনলে মানুষ কি বলবে, এই চিন্তা করে হয়তো আমরা নিয়ে নিই। তবে এই ধরনের ঘটনা খুবই রেয়ার। আশা করছি যে এই ঘটনা শোনার পর আপনাদের হলের লিসেনাররা এই বিষয়ে সতর্ক থাকবেন। আর আমিও যেহেতু বিষয়টা নতুন করে শুনলাম, ইনশাল্লাহ ভবিষ্যতে আমিও এই বিষয়টা নিয়ে সতর্ক থাকব। প্রিয় লিসেনার্স, আমাদের এবারের ফ্রাইডে স্পেশাল এপিসোড কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। এই ভিডিওর কমেন্ট সেকশনতে রয়েছে, এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে। এই দুটোর লিঙ্কও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়েও আপনারা আমাদের ফেসবুক পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন। আমাদের ফেসবুক পেজ আপনারা আপনাদের মতামত জানাতে পারবেন কমেন্ট করে, ফেসবুক গ্রুপে পোস্ট কমেন্ট দুটোই করতে পারবেন। প্রিয় লিসেনার্স, আমার আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনান্স বি নামে, সেখানে গিয়েও কিন্তু আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। আফনান্স বি এর লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনের একদম উপরের দিকে দেওয়া রয়েছে। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোডটা শেষ করব, তবে আরও একটি ঘোষণা দিয়ে শেষ করতে চাই। আমরা অমীমাংসিত রহস্য এপিসোড করছিলাম। অমীমাংসিত রহস্যের অনেকগুলো এপিসোড আমরা ইতিমধ্যে করেছি, টানা কয়েক বছর ধরে করেছি। ইনশাল্লাহ আমরা আমাদের সিজন 1টা শেষ করেছি। খুবই তাড়াতাড়ি নতুন নতুন ডাইমেনশন নিয়ে অমীমাংসিত রহস্য এপিসোড আসতে যাচ্ছে। অমীমাংসিত রহস্য এপিসোডের সিজন 2 আসতে যাচ্ছে। আশা করছি সেটাও আপনাদের কাছে দারুণ দারুণ উপভোগ্য হবে ইনশাল্লাহ। জয় বড় ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে আমার প্রথম যে ঘটনাটি যিনি দিয়েছেন তুহিন সাহেব, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আর যারা ধৈর্য ধরে এপিসোডটি উপভোগ করলেন, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ। আমি আহমেদ বাবু আজকে এসেছি
ভৌতিকতাতে। যদিও আলিফ আমাকে এর আগে থেকেই ইনভাইট করছে, তো আজকে আসলে সময় হয়ে উঠছে না চলে আসার জন্য, বাট আমি আলিফকে বলেছিলাম যে আমি যে কোনো একটা সপ্তাহে চলে আসবো বা একটা ভয়েস ক্লিপ দিয়ে পাঠিয়ে দেবো। তো এখন তো একটা খুব অদ্ভুত সময় চলছে, আপনারা সবাই জানেন। এর মাঝেই আর কি পাঠিয়ে দিলাম একটা ভয়েস ক্লিপ। আর আলিফকে অনেক ধন্যবাদ, ও আমাকে ইনভাইট করলো এর জন্য। যাই হোক, আজকে আপনাদের জন্য আমি একটা কাহিনী শেয়ার করব। সেটা হচ্ছে আমার নিজস্ব একটা অভিজ্ঞতা, যেটা আমার শৈশবে ঘটে যাওয়া। তো আমি চলে যাচ্ছি আমার ঘটনায়। তো তখন আমি খুব ছোট, ক্লাস টুতে পড়ি এবং সময়টা ছিল আর কি অনেক আগের, মানে আমার টুতে পড়ার সময়, এটা 80-র দশকের কোনো সময়। তো ওই সময় আমি এক সময় আসলে আমার নানা বাড়িতে বেড়াতে যাই। তখন আমার নানা কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে গিয়েছিলেন আর কি, ওনাদের প্রপার্টি দেখাশোনার জন্য। তো ওই সময় কিছু জমি জমা সংক্রান্ত কাজে আমার মাও যান ওখানে, এবং আমি যেহেতু আমার নানির সাথে অনেক ইন্টিমেসি ছিল, ছোটোকাল থেকে নানির কাছে বড় হয়েছি, তো আমি থাকতে চাই। আর আমার নানিও রেখে দেন আমাকে, বলে যে থাকুক আমার কাছে, 1 মাসের জন্য থাকুক। 1 মাস তো বলে না, বলে থাকুক কিছুদিন। তো তখন ছুটির সময় ছিল এবং আমার আম্মুও রেখে আসেন আমাকে নানুর রিকোয়েস্টে। যাই হোক, ওই সময়টাই আসলে আমার বাংলাদেশের গ্রাম সম্বন্ধে যতটুকু উপলব্ধি হওয়া বা যাই দেখেছি বা যতটুকু জেনেছি, ওই সময়টাতেই জেনেছি। তা আমি বেশ কিছুদিন ছিলাম, প্রায় মাসখানেকের মতো গ্রামে ছিলাম। তো অনেক কিছু দেখেছি, শুনেছি। গ্রামের যে পরিবেশ বা গ্রামের যে মানে আর কি যে একটা ঘ্রাণ বা যে একটা গ্রামের যে একটা ফ্লেভার, সেটাও আমি ওই সময় অ্যাডাপ্ট করেছি। তো যাই হোক, এরকম সময়কারই একটি ঘটনা। আমার নানা বাড়ি যে অঞ্চলটা ছিল, ওটা ছিল আসলে সনাতন ধর্মাবলম্বীদের গ্রাম। বেসিক্যালি ওখানে হিন্দু মেজরিটি অনেক বেশি ছিল সেখানে। তো এই সময়টা যখনকার কথা বলছি, তখন ছিল আসলে সরস্বতী পূজার সময়। তো আমি বিকেলে ঠিক সন্ধ্যার দিকে আমার ছোট মামা বেড়াতে যায় গ্রামের বাজারে ওনার বন্ধুদের সাথে। তারা ওখানকার স্কুল কলেজে কোথাও একটা পড়ে, আমি ঠিক মনে করতে পারছি না, মোস্ট প্রবাবলি কলেজে বা সামথিং লাইক দ্যাট পড়তো আর কি। তো বেড়াতে যায়, তো ওখানে যে ওনারা ঘোরাফেরা করছে, আমাকে সাথে করে নিয়ে যায়, আমি ওনাদের সাথে যাই। তো ঘোরাফেরা করতে করতে এক সময় সন্ধ্যা ঘনিয়ে রাত চলে আসে, এবং রাতেও বেজে যায় 7টা-8টা, এরকম 8টার মতো বেজে যায়। তো আমার কাছে ঠিক, আমি মানুষ হিসাবে আসলে খুব একটা এনজয় করতে পারছিলাম না ওনাদের আড্ডাটা, ভালো লাগছিল না আমার কাছে। ছোট মানুষ বা আমার কিউরিয়াসিটির সাথে মিলছিল না। তো আমি তখন চিন্তা করি যে আমি বাড়ি চলে আসবো, বাসা চলে আসবো। তাই মামাকে বলি, মামা আসতে চাচ্ছে না, বলে যে না। আমি তখন বললাম না, আমি চলে যাব, আমি চলে যাই তাহলে। তো কি মনে করে মামা বললো, আচ্ছা তুই যেতে পারবি, যা। আমি বললাম ঠিক আছে। তো একটা জিনিস বলে রাখি, ছোটবেলা থেকে এই ভৌতিক ব্যাপারে আমার সাহস খুব বেশি রকম ছিল আর কি। আমি এসব জিনিস খুব একটা ভয় পেতাম না, খুব কিউরিয়াস ছিলাম, কারণ ছোটকাল থেকে অনেক কিছুই আমি দেখেছি। খুব ছোট থাকতে থেকে আজব জিনিস, যেগুলো আসলে আমি মানে করতে পারতাম না যেগুলো কি, বাট আমি কিন্তু এটা নিয়ে খুব একটা ভয় পেতাম না একদম ছোট থাকতেই, এবং খুব কিউরিয়াস ছিলাম এইসব ব্যাপারে। যাই হোক, তা আমি তখন রওনা দিই বাজার থেকে। আমার সাথে একটা টর্চ লাইট ছিল, ফ্ল্যাশ লাইট, যেটা হচ্ছে 2 ব্যাটারি একটা টর্চ লাইট, সেটা পিছিয়ে লেখা থাকতো সিগাল। সে ওই সময়কার যারা আছেন তারা যদি মনে করতে পারেন, এক ধরনের একটা ফ্ল্যাশ লাইট পাওয়া যেত চিকন, 2 ব্যাটারি। যাই হোক, এরকম একটা ফ্ল্যাশ লাইট আমার সাথে ছিল, তো সেটা নিয়ে আমি রওনা দিই বাজার থেকে। তো বলে রাখি যে আমার যে নানার গ্রাম ছিল, যেখানে আমার নানার যে আগের আদি বাড়ি যেখানে ছিল, সেখান থেকে ওনারা এখানে, আমার নানা জাস্ট একটা গ্রামের বাড়ি রাখার জন্য এখানে উনি ঘর বাড়ি তৈরি করেন, কারণ ওনাদের আদি বাড়িটা নদীতে ভেঙে গিয়েছিল। যাই হোক, তো ওই অঞ্চলটাতে বিদ্যুৎ ছিল না। এখন আছে কিনা আমি জানি না, এখন হয়তো থাকতে পারে, বাট ওই সময় বিদ্যুৎ ছিল না তখন, কারণ ওখানে একটা নদী ছিল এবং নদীর জন্য বিদ্যুৎ আনতে পারতো না। যাই হোক, পুরো রাস্তাটা অন্ধকার। আমি সেই ফ্ল্যাশ লাইট মেরে হেঁটে হেঁটে আসছি, এবং বাজারের অঞ্চলটা এক সময় পার হয়ে গেলাম, তখন আলো আস্তে আস্তে মিলিয়ে গেল, খুব একটা দোকানপাট আর নাই। এবার হচ্ছে সোজা রাস্তা, এবং রাস্তার 2 পাশে ঘুরঘুরটি অন্ধকার, গাছ, বড় বড় গাছ। হেঁটে যাচ্ছে চিকন রাস্তা, এবং যেতে যেতে
যখন নাকি কিছু একটা কোনো একটা জায়গায় এসে আপনার গাছ কমে যায়, গাছের পাতা কমে যায় একটা মাঠের মতো, আকাশ থেকে তখন ফিকে হয়ে আলো দেখা যায়, তখন একটা ক্ষয়িষ্ণু চাঁদের আলো রাস্তায় পড়ে। তো এরকম একটা পরিবেশ দিয়ে আমি হেঁটে আসছি, বেশ লাগছে আমার কাছে, এবং ওই চাঁদের হালকা আলোতেই কিন্তু রাস্তা দেখা যাচ্ছে। তো এরকম হেঁটে আসতে আসতে এবং মাঝে মাঝে ফ্ল্যাশ লাইট মারছে, দূরে দেখা যাচ্ছে বালি ফেলানো রাস্তার উপরে, এবং রোদান চিকচিক করছে যেখানে আলোটা পড়ছে। তো এরকম করে আসছে আসছে তো সামনে দেখলাম যে রাস্তাটা আবার কেমন যেন একটা প্যাসেজের মতো হয়ে গেছে, কেন বাম পাশে আবার সেই গাছপালা ঝোপঝাড় এবং ডান দিকে বিশাল বাঁশঝাড়, এবং অনেক দূর পর্যন্ত বাঁশঝাড়, এবং মনে হচ্ছে যে একটা গাছের দরজা বা গাছের একটা আপনারা যেমন ট্রেন যখন দেখবেন যে কোনো ইসে ঢোকে, কল টানেলে ঢোকে, সেরকম মনে হচ্ছে একটা গাছের টানেল, এর মধ্যে আমি ঢুকছি, অন্ধকার একটা টানেলে ঢুকছি, কারণ ডান দিক হচ্ছে ঘন গাছপালা, এবং সেই গাছপালা হয়তো কোনো বাগান বাড়ির গাছপালা, ওই পাশে কোনো বাড়িঘর আছে, আর ডান পাশে হচ্ছে বিশাল বাঁশঝাড়। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওটা কাছাকাছি যাওয়ার সাথে সাথে দেখলাম যে বাঁশঝাড়ের মধ্যে অসংখ্য জোনাকি পোকা চলছে, এবং জোনাকি পোকাগুলো বেশ কনস্টেলেশনের মতো, মানে চলছে, নিপছে, শেপ চেঞ্জ করছে, মানে আপনার কাছে মনে হবে যে পুরো নক্ষত্র বাঁশবাগানে নেমে আসছে, এরকম একটা জিনিস। এবং আমি বেশ বিমোহিত হয়ে যাই জিনিসটা দেখে, এবং আমি কোন সময় যে আসলে রাস্তা থেকে নেমে ওই বাঁশঝাড়ে ঢুকে গেছি এই জোনাকি দেখতে দেখতে আমার নিজেরই খেয়াল নেই। তা আমি হেঁটে যাচ্ছি আস্তে 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 পা ফেলে ফেলে, ফ্ল্যাশ লাইটও জ্বালাচ্ছি না আসলে, এবং মানে সামনে বাঁশ পড়ছে ফাঁকা জায়গা। তো এরকম যেতে যেতে একটা জায়গায় বেশ খানিকটা যাওয়ার পরে হঠাৎ করে মনে হলো যে একটা ফাঁকা জায়গা, এবং সেখানে মনে হলো যে কিছু মানে অবয়ব বসা আর কি, সেগুলো মানুষ নাকি কোনো প্রাণী, এরকম কিছু বসা, এবং মনে হলো যে তারা বসে আছে ওখানে। আমি স্পষ্ট বুঝতে পারতেছি যে ওখানে কিছু বসে আছে, এরকম একটা অবস্থায়, এবং আমার মনে হলো যে আমার যে উপস্থিতি সেটা ওখানে টের পেয়ে গেছে ওরা, মানে মনে হচ্ছে যে কেউ আমার দিকে ফিরে তাকাইছে, ওই ইগুলা যেই অবয়বগুলো ছিল তারা আমার দিকে ফিরে তাকিয়েছে, এরকম কিছু একটা। তো আমি একটু হতবিহ্বল হয়ে পড়ি, হাত থেকে যে ফ্ল্যাশ লাইট মারবো সেরকমও না, আমি ছোট মানুষ, বাচ্চা মানুষ, আমার চিন্তা ভাবনাও আসলে একটু অন্যরকম ছিল। তখন একটা ভীতি আমার কাজ করা শুরু করে ভেতরে। তো এরকম একটা সময় আমি মনে হয় দূরে রাস্তায় মানুষের শব্দ শুনতে পাই, পায়ের শব্দ, মানে কেউ হেঁটে যাচ্ছে বা কয়েকজন হেঁটে যাচ্ছে। আমি কোনো একটা কথা হঠাৎ, মানে ভয়টা এমন পর্যায়ে পেয়ে বসে যে আমি দৌড় দিই ওখান থেকে ছেড়ে, এবং দৌড় দিয়ে আমি মেন রাস্তায় আবার বেরিয়ে আসি। এবং যখন বেরিয়ে আসি তখন থেকে আসলেই কয়েকটা মানুষ হেঁটে যাচ্ছে বাজার থেকে হয়তো তাদের বাড়ির দিকে। তা আমি তাদেরকে ফলো করা শুরু করি, এবং হাঁটতে থাকি তাদের পিছু পিছু। তারাও খেয়াল করে একসময় আমাকে, তারা খেয়াল করে আর কিছু মনে করে না, কিছু বলেও না, আমি ফলো করে যেতে থাকি। তো আমার কেন জানি মনে হচ্ছিল যে আমার পিছে পিছে কেউ ফলো করে আসছে, এবং আমিও ওনাদের সাথে একটা ডিস্টেন্স রেখে ফলো করি, এবং আমারও মনে হতে থাকে আমার পিছনে কেউ ফলো করে আসছে। এবং একটা পর্যায়ে আমি আমার নানার বাসা পেয়ে যাই হাতের বাম দিকে, আমি সেখানে নেমে যাই। বাসাটা ছিল একটু নিচু রাস্তার থেকে, নেমে যাই এবং বাসায় ঢুকি, এবং আমার নানি আমাকে দেখে খুব অবাক হন, বকাঝকা করেন, এত রাতের বেলা একা একা বের হয়েছে কেন। আমার নানা আমাকে ভয় দেখান যে রাস্তার মধ্যে শিয়াল থাকে, ছোট বাচ্চা দেখলে ধরে নিয়ে যায়। তো আমি তাদের কাছে আসলে ব্যাপারটা গোপনই রাখি যে আমি বাঁশঝাড়ে ঢুকেছিলাম। তো আমার নানা এরকম অনেক গল্প আমাকে পরে শোনায় যে বাঁশঝাড়ের মধ্যে বাগডাস থাকে, যেগুলো বাগডাস নাকি বাচ্চা নিয়ে যায় ধরে, শিয়ালরাও নাকি একটা গ্রুপে থাকে, বাচ্চা কাচ্চা পেলে ধরে নিয়ে যায়। কিন্তু আমার কাছে এখনও এটা একটা অস্পষ্ট মানে জিনিস যে ওখানে আসলে কি বসেছিল বাঁশঝাড়ের মধ্যে, ওগুলোকে আসলেই কোনো প্রাণী বা মানুষ বা কিছু। তো একটা প্রশ্ন হচ্ছে, যদি প্রাণী হবে তাহলে ওরা যখন ফিরে তাকাবে তখন তাদের চোখগুলো ইলুমিনেট করবে, জ্বলবে, সেখানে কিন্তু আমি চোখ জ্বলার কিছু দেখিনি। যাই হোক, এটাই ছিল আমার একটা ঘটনা, আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আলিফের এই ভৌতিকতার জন্য আমার অনেক শুভেচ্ছা রইল। আলিফ খুব ভালো করছে, আর আমি চাই ভৌতিকতা এগিয়ে যাক। কোনো এক সময় আবার আমি চলে আসবো বা ভয়েস ক্লিপ একটা পাঠিয়ে দেবো। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসনিং টু মাই স্টোরি। আজকের মতো যাই।
জিজ্ঞেস করব না কেমন আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে, তাই ভালোই আছেন। আমার নাম রাতুল হাসান। আমি ময়মনসিংহের গফরগাঁও থেকে লিখছি। ঘটনায় যাওয়া যাক। বেশ কয়েকদিন ধরে আমি উল্টাপাল্টা স্বপ্নে দেখছি। কেউ যেন আমার কানের কাছে এসে বলছে, ফিস ফিস করে বলছে, মরবি, সব মরবি। আরও অনেক অদ্ভুত সব স্বপ্ন তো আছেই। তো একদিন রাত 3টায় আমি হেডফোন লাগিয়ে জোরে জোরে গানের সাউন্ড এত বেশি ছিল, তারপরও আমি স্পষ্ট শুনতে পারছিলাম যে কেউ আমার কানের কাছে এসে ফিস ফিস করে বলছে, মরবি, সব মরবি। সেই রাতে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। পরদিন সকালে আমি আমার ফ্যামিলি মেম্বারকে এই ঘটনাটা খুলে বললে সবাই এটা নিয়ে হাসাহাসি করে, এবং সকালে নাস্তা খেয়ে যখন যে যার মতো কাজে বেরিয়ে যায়, কিন্তু আমার দাদি এই ঘটনায় খুব গুরুত্ব সহকারে নেয়। এবং আমার দাদি আমাকে বলে যে তুই যে স্বপ্নটা দেখেছিস, যে সেটার ব্যাখ্যা আমি না দিতে পারলেও আমি একটা ঠিকানা দিচ্ছি, তুই এই ঠিকানায় চলে যা। তো পরদিন দাদির দেওয়া ঠিকানা অনুযায়ী একজন হুজুরের বাড়িতে আমি গেলাম। তারপর আমি হুজুরকে আমার নাম, আমার সমস্যার কথা বললাম। কিন্তু আজব ব্যাপার শাফিন ভাই, ঘটনাটি শোনার পর হুজুর আমার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি বেশ আনইজি ফিল করছিলাম এবং হুজুরকে বললাম যে হুজুর কি হয়েছে। হুজুর আমার কথার উত্তর না দিয়ে বলল, কাল সন্ধ্যায় তার সাথে দেখা করতে। তবে বাসায় এসে যথারীতি ঘটনা কাউকে আমি বলিনি, অর্থাৎ হুজুরের সাথে যে আমি দেখা করেছি সেই ব্যাপারটা আমি কাউকে বলিনি। কিন্তু আমার দাদি আমাকে গোপনে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো যে তুই কি তোর সমস্যার কোনো সমাধান পেলি। আমি বললাম, হুজুর আমাকে কাল সন্ধ্যায় তার সাথে দেখা করতে বলেছে। দাদি বলল, যা, সমস্যার সমাধান করা দরকার, তুই যাস তাহলে। তো পরদিন সন্ধ্যায় আমি হুজুরের বাড়িতে গেলাম এবং দেখতে পেলাম যে অনেক লম্বা লাইন সেখানে। যেহেতু আমার আসতে একটু দেরি হয়ে গেছে, তাই আমার সিরিয়াল নাম্বারটা অনেক পেছনে। একে একে সবাই তাদের সমস্যার কথা বলে চলে যাচ্ছেন এবং সবশেষে আমার সময় হলো হুজুরের সাথে সাক্ষাৎ করার। এখানে বলে রাখা ভালো শাফিন ভাই, হুজুর সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত তার আসর বসায়। আমি হুজুরের সাথে 9টা 20-এ সাক্ষাৎ করার সুযোগ পাই, অর্থাৎ একেবারে শেষ মুহূর্তে। তো যথারীতি হুজুর আর কিছু না জিজ্ঞেস করে আমাকে বসতে বললেন মাটিতে এবং ঘরের লাইট অফ করে দিলেন এবং ঘরের 4 কোণায় 4টা মোমবাতি জ্বাললেন এবং আমি যেখানে বসেছি সেখানে একটা গোল বৃত্ত আঁকলেন তিনি। আমার মাথার উপরে হাত রেখে 5 মিনিট কি যেন পড়তে থাকলেন। আমি তখন বেশ ভয় পাচ্ছিলাম, কারণ এরকম পরিস্থিতির সম্মুখীন আমি আগে কখনো হইনি। কিন্তু তারপরেও নিজের মনকে শক্ত করে আমি চুপ করে বসে রইলাম, কারণ আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা সত্যিই একটা সমাধান করা দরকার। হুজুরের মন্ত্র পড়া শেষ হলে হুজুর আমাকে যা বললেন সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বিশ্বাস করেন শাফিন ভাই, এটা শোনার পরে আমার মনে হচ্ছিল আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। হুজুর আমাকে বললেন আমার উপরে কেউ কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করেছে এবং যেই স্বপ্নটা আমি দেখছি সেটা ব্ল্যাক ম্যাজিকের কারণেই আমি দেখছি। আমার উপরে ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছে। আমি বললাম, হুজুর কিরকম কালো জাদু? হুজুর আমাকে বললেন, শয়তানকে খুশি করে তোর উপরে কালো জাদু করা হয়েছে। আমি আবারও প্রশ্ন করলাম, হুজুর শয়তানকে খুশি করার মানে বিষয়টা আমি বুঝলাম না। তারপরে হুজুর আমাকে বলল, শয়তানকে খুশি করে শয়তানের নামে একটি নিষ্পাপ শিশুকে বলি দেয়া হয়েছে, আর এই জাদু থেকে রক্ষা পাওয়া খুবই কঠিন। মাথা কাজ করছিল না আমার, আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমি তো কোনোদিন কারো ক্ষতি করিনি, আর আমার উপরে কার এত ক্ষোভ থাকতে পারে? কি বলবো কিছু বুঝতে না পেরে আমি হুজুরকে বললাম, হুজুর এই কালো জাদু থেকে রক্ষা পাওয়ার জন্য কি সত্যি কোনো উপায় আপনার জানা নেই? হুজুর বেশ পাতলা একটা স্বরে বলল,
আছে, কিন্তু বিষয়টা খুব কঠিন। আমি বললাম, যতই কঠিন হোক আমি করব। হুজুর বলল যে শয়তানকে খুশি করে একটা নিষ্পাপ শিশু বলি দিয়ে তোমার নামে কালো জাদু করা হয়েছে। এই জাদু কাটাতে হলে তোকে 3টা নিষ্পাপ শিশু বলি দিতে হবে শয়তানকে খুশি করার জন্য। এবার আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। তারপর আমি নিজেকে শক্ত করে আবার হুজুরকে প্রশ্ন করলাম যে হুজুর, এটা তো সম্ভব না, এটা কোনোভাবেই সম্ভব না, এছাড়া আর কি কোনো অন্য উপায় নেই? হুজুর বলল যে আরেকটি উপায় আছে, কিন্তু সেটা করলে কালো জাদুর প্রভাব পুরোপুরি কাটবে না। আমি বললাম, কি সেই উপায়? হুজুর বললেন যে উল্টাকরণ জাদু। আমি বেশ আগ্রহের সাথে প্রশ্ন করলাম, উল্টাকরণ জাদুটা আবার কি? হুজুর বললেন যে তোর উপরে জাদু করা হয়েছে, তার জাদুই তার উপরে গিয়ে পড়বে, অর্থাৎ তোর উপরে যে জাদু করেছে তার উপরেই গিয়ে জাদু পড়বে। এইসব কথা বলে হুজুর আমাকে বললেন পরশুদিন তার সাথে দেখা করতে এবং সাথে 5 কেজি মিষ্টি এবং 1 জোড়া মোরগ নিয়ে আসতে হবে, এবং এটাও বলে দিলেন যে দামাদামি না করে বিক্রেতা যা চাইবে তাই দিতে হবে। সে যদি একবারে লাখ টাকা চেয়ে বসে তাহলে কিন্তু তোর সেটাই আদায় করতে হবে। সুতরাং বিক্রেতার ব্যাপারে ঠিক থাকতে হবে, সে যেন বুঝে না ফেলে যে তুই সব দাম দিতে রাজি আছিস। এরপর হুজুরের সাথে সাক্ষাৎ করে আমি যখন বাসার দিকে যাচ্ছি তখন আমি স্পষ্ট শুনতে পেলাম কেউ যেন আমার ঘাড়ের উপরে হাত রেখে ফিসফিস করে বলছে, মরবি, সব মরবি, কিচ্ছু করতে পারবে না তোদের এই হুজুর। আমি এবার প্রচণ্ড রকম ভয় পেয়ে যাই এবং আমি দৌড়ে বাসার দিকে চলে যাই। অর্থাৎ পথে এই কাহিনীটা ঘটে। পথে হুজুরের বাসার থেকে যখন তিনি ফিরে যাচ্ছিলেন তখন তিনি আবার এমনটা অনুভব করলেন যে কেউ তার কাঁধে হাত রেখেছে এবং তখন কানের কাছে গিয়ে ফিসফিস করে বলছে যে মরবি, তোরা সব মরবি। এরপরে তিনি দৌড়ে বাড়ি ফিরে গেলেন। বাড়ি ফিরে আমি বাসার সবাইকে ঘটনাটা একেবারে সম্পূর্ণ বলি, কারণ তখন আমার খুব অসহায় লাগছিল নিজেকে। প্রথমে কেউ আমার কথা বিশ্বাস করতে না চাইলেও আমার দাদির কথায় আমার বাবা আমার কথাটা একটু বিশ্বাস করেন এবং আমাকে বলেন যে ঠিক আছে, তোর সঙ্গে আমি পরশুদিন ওই হুজুরের কাছে যাব। তো আমি হুজুরের কথা মতন 5 কেজি মিষ্টি আর 1 জোড়া মোরগ একদমে কিনলাম। পরশুদিন আমি আর আমার বাবা আমরা 2 জন মিলে হুজুরের সাথে সাক্ষাৎ করতে গেলাম হাদিয়া সাথে নিয়ে। কিন্তু গিয়ে একদম অবাক হয়ে গেলাম। সেদিন এত লোক দেখলাম, কিন্তু আজ হুজুরের ঘরে একটি লোকও নেই, আমি আর বাবা ছাড়া। আমি হুজুরকে কৌতূহলী বসে প্রশ্ন করলাম যে হুজুর, আজ আপনার ঘর এত ফাঁকা কেন? হুজুর বললেন যে শনিবার এবং মঙ্গলবার আমি রোগী দেখি না, আজ তোর সমস্যার সমাধান করব, এই জন্যই তোকে আজ ডাক দিলাম। এরপর আমার বাবা হুজুরকে প্রশ্ন করলেন যে আপনি এসব কি শুরু করেছেন আমার ছেলের সাথে? এরপর হুজুর আমার বাবার নাম ধরে ডাকলেন এবং আশ্চর্যজনক ব্যাপার, হুজুর আমার বাবার নাম জানলো কি করে? এরপরে বাবা চুপ করে বসলেন, কারণ তিনিও ভয় পেয়ে গেছেন। এরপর হঠাৎ করে কোত্থেকে যেন 2 জন লোক এসে হুজুরের সাথে দাঁড়ালো। বাবা জিজ্ঞাসা করলেন যে এরা কারা? হুজুর বলল, আজকে এই 2 জন আমাকে সাহায্য করবে। এরপর হুজুর আমার কাছে সেই হাদিয়া এবং সেই জিনিসগুলো দুটো চায়, অর্থাৎ মিষ্টি এবং মোরগ 1 জোড়া। এরপর যথারীতি হুজুর রুমের সব লাইট অফ করে দেয় এবং ঘরের 4 কোণে 4টা মোমবাতি জ্বালায় এবং গোল করে বৃত্তের মতো করে আমাকে বসতে বলেন। হুজুর ওই 2 সঙ্গীকে অন্য রুম থেকে কি যেন আনতে বলেন। আমি স্পষ্ট দেখতে পেলাম তাদের হাত কালো কুচকুচে, 1 বোতল তেল আছে তাদের হাতে। হুজুর সেই তেলের মধ্যে 5 মিনিট কি যেন দোয়া মন্ত্র পড়ে ফুঁ দিলেন এবং আমার সামনে আগুন জ্বালালেন। এরপর হুজুর আমার কনিষ্ঠাঙ্গুলি চেপে ধরলেন। এরপর আমার আর কোনো কিছু মনে নেই। বাকিটা আমি আমার বাবার মুখ থেকে শুনেছি। তো বাবার মতোই আমি বলার চেষ্টা করছি। বাবা বললেন, তুই যখন অজ্ঞান হয়ে গিয়েছিলি তখন তোর ভেতর থেকে অন্য একজন কথা বলছিল। হুজুর ওকে প্রশ্ন করলো যে কে তুই, কে তোকে পাঠিয়েছে?
আর এরপর কেন এর উপরে ভর করেছিস? আমার মধ্যে থেকে ওই শয়তান জিন বলছিল আমি ওকে ছাড়বো না, ওকে আমি মেরেই ছাড়বো। তারপরে হুজুর ওই কালো মন্ত্র পড়া তেল আমার সামনে জ্বালিয়ে রাখা আগুনের মধ্যে ছেটাতেই আমি আমার মধ্যে থাকা শয়তান জিনটা চিৎকার করে ওঠে এবং হুজুর বলল, যাবে কিনা বল। এরপর জিনটার উপরে আরও অত্যাচার করা হলো। এক পর্যায়ে জিনটা আমার দেহ থেকে বের হয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয় এবং সে বলে যে তাজা রক্ত চাই। এরপর হাদিয়া হিসেবে আনা একজোড়া মোরগ জবাই করে জিনকে সে তাজা রক্ত দেয়া হয়। এখানে শফিন ভাই, জিনটাকে বোকা বানানো হয়েছে। জিনটা ভেবেছে সে আমার তাজা রক্ত পেয়েছে, তাই সে চলে যেতে রাজিও হয় এবং হুজুর বলে, তোকে যে পাঠিয়েছে তুই তার উপর গিয়ে ভর করবি। শফিন ভাই, জিন দ্বারা আমাকে কালো জাদু করা হয়েছিল এবং এই উল্টিকরণ জাদুর মাধ্যমে ওই জিন দ্বারাই ওই ব্যক্তির উপরে জাদু করা হয়েছে যে আমার উপরে করেছিল। যেহেতু শফিন ভাই জাদুটা রক্ত দিয়ে করা হয়েছিল, তাই রক্তের বিনিময়ে রক্ত দিয়েই জাদুটা উল্টাকরণ করা হয়েছে এবং ওই ব্যক্তির উপর এই কালো জাদুর প্রভাব গিয়ে পড়েছে। সে এখন চাইলেও এই জাদু আর উল্টাতে পারবে না। এই জাদু শেষ করতে হলে 3টা নিষ্পাপ শিশু বলি দিতে হবে শয়তানকে খুশি করার জন্য। হুজুর আমাকে 2টা তাবিজ দেন এবং বলেন যে সবসময় পরে রাখতে সেই তাবিজগুলো। ওই মন্ত্র পড়া কালো তেলটা তিনি আমাকে দেন এবং বলেন প্রতিদিন গোসলের আগে মাখতে। এবং বাবা হুজুরকে তখন জিজ্ঞাসা করেন যে হুজুর, উল্টাকরণ জাদু কি সম্পন্ন হয়েছে? হুজুর বললেন যে হ্যাঁ, এখন তোর ছেলে বিপদমুক্ত। তারপর বাবা আমাকে নিয়ে খুব দ্রুত রিকশায় নিয়ে বাসায় ফিরে আসেন, কারণ তখনও কিন্তু আমি অজ্ঞান ছিলাম এবং বাবা প্রচণ্ড রকম ভয় পেয়েছিলেন। বাসায় এসে বাবা সবাইকে ঘটনা খুলে বলেন। এরপরে শফিন ভাই, আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি। আমি এখনও ওই তাবিজ 2টো পরে থাকি। ওই তেলটা লাগানোর পর গোসল করলে গোসলের পানি কুচকুচে কালো বের হয়, যেমন মনে হয় জাদুর প্রভাব ধুয়ে যাচ্ছে। অর্থাৎ ওই তেলটা গোসলের সময় ব্যবহার করলে তিনি গোসল করার পর তার গা থেকে যে পানিটা পড়ে সেটা দেখে তার মনে হয় যে কালো কুচকুচে কিছু পড়ে যাচ্ছে সেটার সাথে, অর্থাৎ সে জাদুর প্রভাব পড়ছে, এমনটাই তিনি বলছেন। এটা আমার জীবনের সত্য ঘটনা। অনুরোধ করব পড়ে শোনানোর জন্য। আর কালো জাদু বিষয়টা যে কতটা খারাপ সেটা আমার পরিবারই জানে। আমার কন্ট্রাক্ট নাম্বার সেটাও দিয়ে রেখেছেন, তো সেটার আর প্রয়োজন পড়বে না। আমরা ইতিমধ্যে জানি যে কালো জাদু আসলে এমনটাই, এবং আমি সবসময় নিরুৎসাহিত করি, সবসময় বলি যে এই বিষয়টার আশ্রয় কেউ নেবেন না। যাই হোক, ঘটনাটা আমাদেরকে পাঠিয়েছেন, ধন্যবাদ, রাতুল হাসান। আমার বাইকের হেডলাইটের আলোটা যখন কুয়াশার দেয়াল ধাক্কা খেয়ে ঠিক আমার পায়ের ওপর এসে পড়ছিল, আমি তখন চারপাশটা ভালো করে দেখার চেষ্টা করছিলাম, কিন্তু আমার চোখ ফেলার আগেই আমার কাঁধের উপর 2টো বরফ ঠান্ডা লোমশ ডানা এসে চেপে বসল। পিঠের চামড়া ভেদ করে 2টো ধারালো নখ আমার হাড়ের ভেতর গেঁথে গেল। আমি তীব্র যন্ত্রণায় কোকিয়ে উঠলাম, আর ঠিক তখনই আমার কানের একদম কাছে একটা চামচিকার মতো খসখসে অথচ মানুষের মতো স্পষ্ট গলায় কেউ একজন ফিসফিসিয়ে বলল, অনেকদিন পর জ্যান্ত মানুষের তাজা রক্ত পাবো, তুই আর এখান থেকে ঘরে ফিরতে পারবি না। এমনটা শোনার পর আমি বাইকের এক্সিলারেটরটা পুরো ঘুরিয়ে দিয়েছিলাম, কিন্তু আমার বাইকের চাকাটা মাটির সাথে এমনভাবে জট পাকিয়ে গেল যে বাইকটা এক চুলো নড়ল না। আমার ঘাড়ের রগটা তখন কেউ দাঁত দিয়ে টেনে ছিঁড়ে ফেলার মতো উপক্রম হলো।
এই ঘটনা ঘটেছিল 2023 সালের জানুয়ারি মাসের শেষের দিকে। কুষ্টিয়া জেলার কুমারখালী থানার অন্তর্গত শিবপুর নামের একটা প্রত্যন্ত গ্রামে। আমার নাম রায়হান। আমি তখন একটা কুরিয়ার সার্ভিসের এরিয়া ম্যানেজার হিসেবে কাজ করতাম। অফিসিয়াল কিছু ঝামেলার কারণে সে রাতে কুষ্টিয়া শহর থেকে আমার ফিরতে বেশ দেরি হয়ে গিয়েছিল। যখন আমি আমার পালসার বাইকটা নিয়ে শিবপুরের মেঠো পথ ঢুকলাম, তখন ঘড়িতে রাত আনুমানিক 12:40। শীতের রাত, তার উপর কুয়াশার চারপাশে এতটাই অন্ধকার ছিল যে সামনের 5 ফিট পথও ঠিক মতো দেখা যাচ্ছিল না। রাস্তাটার এক পাশে মাইলের পর মাইল ফসলি জমি, আর অন্য পাশে একটা পুরনো পরিত্যক্ত শ্মশান ঘাট, যার পাশ দিয়ে বয়ে গেছে মরা গড়াই নদীর একটা শাখা। স্থানীয় মানুষের মুখে প্রচলিত ছিল, গভীর রাতে এই শ্মশান ঘাটের পাশ দিয়ে কেউ একা গেলে নাকি এক অদ্ভুত অতীব্র আত্মা চিল বা ইঁদুরের রূপ নিয়ে অথবা মাঝে মাঝে বাদুড়ের রূপ ধরে মানুষের উপর আক্রমণ করে। আমি বারংবারই এসব গল্পকে গজা খিচুড়ি বলে উড়িয়ে দিতাম। আমি তখন বাইক চালিয়ে শ্মশান ঘাটের কাছাকাছি কালচে বট গাছের সামনে পৌঁছালাম। হুট করেই আমার বাইকের ইঞ্জিনটা একটা অদ্ভুত শব্দ করে বন্ধ হয়ে গেল। হেডলাইটের আলোটাও দপ করে নিভে গেল। আমি বেশ কয়েকবার সেলফ স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু কোনো কাজ হলো না। কুয়াশার ভিতর তীব্র ঠান্ডায় আমার হাত পা জমে আসছিল। চারপাশটা এতটাই নিঝুম হয়ে গিয়েছিল যে আমার নিজের বুকের ধরফানি আমি নিজেই শুনতে পাচ্ছিলাম। আমি বাইক থেকে নেমে পকেট থেকে মোবাইলটা বের করে টর্চ লাইটটা জ্বালালাম। ঠিক তখনই আমার মাথার ওপর বট গাছটার ডালপালা মরে শব্দে কেঁপে উঠল। বাতাস একদম বন্ধ, অথচ গাছের ডালগুলো এমনভাবে দুলছিল যে ওপার থেকে কেউ বিশাল ভারী কোনো ডানা ঝাপটাচ্ছে। আমি টর্চের আলোটা উপর দিকে ঘোরালাম। আলোটা গাছের মগডালে পড়তেই আমার কলিজা শুকিয়ে গেল। বট গাছের একটা মোটা ডালে উল্টো হয়ে ঝুলে আছে একটা বিশাল আকৃতির কুচকুচে কালো বাদুড়। কিন্তু ওটা কোনো সাধারণ বাদুড় ছিল না। ওটার আকার ছিল একটা পূর্ণ বয়স্ক মানুষের সমান। তার ডানা দুটো মস্ত বড় এবং কুচকুচে কালো লোমে ঢাকা। সবচেয়ে ভয়ঙ্কর ছিল ওটার মুখটা। ওটার মুখটা বাদুড়ের মতো নয়, একটা বৃদ্ধ মানুষের মতো কুচকানো, এবং চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে চলছে। ওটা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে ডানা দুটো ধীরে ধীরে মেলছিল। আমি ভয়ে স্তব্ধ হয়ে গেলাম। এক সেকেন্ডও দেরি না করে আমি বাইকটা ওখানেই ফেলে দিয়ে উল্টো পথে দৌড়াতে শুরু করলাম। কিন্তু কুয়াশার কারণে আমি বেশ জোরে দৌড়াতে পারছিলাম না। হঠাৎ করেই আমার মাথার উপর একটা ভারী টানা ঝাপটানোর শব্দ হলো, আর তার সাথে সাথেই একটা পচা রক্ত মাংসের তীব্র আষ্টে গন্ধ ছড়িয়ে পড়ল। আমি পিছনে না তাকিয়ে দৌড়েছিলাম, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমার মনে হলো আমার পেছনের বাতাসটা আচমকাই বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। পরের মুহূর্তেই সেই অমানসিক আকৃতির টানা দুটো আমার দুই কাঁধের উপরে সে আশ্রয় পড়ল। সুচালো ধারালো নখগুলো আমার জ্যাকেটের কাপড় ফুঁড়ে সরাসরি পিঠের চামড়ার ভেতর ঢুকে গেল। তীব্র যন্ত্রণায় আমি আমার গলা দিয়ে একটা গুনগানের শব্দ বের করলাম। ওটা আমার পিঠের উপর এমনভাবে
চেপে বসছিল যে আমার মেরুদণ্ড হাওর মুড় করে উঠছিল। ওটা আমাকে মাটির দিকে চেপে ধরেছিল, আর তার সেই কুৎসিত মুখটা আমার ঘাড়ের রগের কাছে নিয়ে আসছিল। আমি স্পষ্ট অনুভব করছিলাম ওটার মুখ থেকে টপ টপ করে লালা আমার ঘাড়ে পড়ছে। ঠিক তখনই আমার কানের কাছে সেই খসখসে বিকৃত গলায় ওটা ফিসফিসিয়ে উঠল, অনেকদিন পর জ্যান্ত মানুষের রক্ত খাবো, তুই আর ঘরে ফিরতে পারবি না। যখন আমি এরকম মৃত্যুর ডাক শুনলাম, তখন মানুষ এক অলৌকিক শক্তি পায়। আমি আমার পকেট থেকে মেটালের ভারী টর্চ লাইটটা দিয়ে পেছনের দিকে অন্ধের মতো আঘাত করতে লাগলাম। সৌভাগ্যবশত একটা আঘাত সরাসরি ওটার সেই জ্বলন্ত লাল চোখের উপর গিয়ে লাগলো, এবং ওটা একটা তীব্র কান ফাটানো চিৎকার দিল যে আওয়াজটা কোনো পশুর ছিল না, ছিল একটা যন্ত্রণাকাতর মানুষের গঙ্গানের মতো। আঘাত পেয়ে ওটার নখের বাঁধন একটু আলগা হতেই আমি নিজেকে ছাড়িয়ে নিলাম এবং সামনের দিকে এক মরিয়া দৌড় দিলাম। আমি তখন মনে মনে আল্লাহর নাম জপছিলাম আর আয়াতাল কুরসি পড়ছিলাম। কিছু দূর যাওয়ার পরেই আমি দূর থেকে গ্রামের নৈশ প্রহরীর বাঁশির আওয়াজ আর টর্চের আলো দেখতে পেলাম। প্রহরীদের দেখেই আমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিয়ে রাস্তার ওপরেই লুটিয়ে পড়লাম। পরদিন সকালে গ্রামের মানুষজন আমাকে উদ্ধার করে এবং কুমারখালী হাসপাতালে নিয়ে যায়। আমার পিঠে এবং কাঁধের নখের আঁচড় ছিল, যার জন্য আমাকে বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছিল। 3 দিন আমার প্রচণ্ড জ্বর ছিল। পরবর্তীতে গ্রামের প্রবীণরা শ্মশান ঘাটের সেই বট গাছটি কেটে ফেলেছিলেন। আজ এতগুলো বছর পার হয়ে গেলেও রাতে কোনো বাদুড়ের টানা ঝাপটানোর শব্দ শুনলে আমার পিঠের সেই ক্ষত স্থানটা এখনো ব্যথায় টন টন করে। আজকের মতো এই ছিল ভাইয়া, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।